একজন বাবা যে নিজের মেয়েকে ২০ বছর ধরে মাটির নিচের একটি অন্ধকার ঘরে বন্দি করে রেখেছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু আরো অবাক করার বিষয় হলো সে মেয়েটি কখনো পালানোর চেষ্টা পর্যন্ত করেনি, কারণ তার জন্মের পর থেকেই তাকে এমন একটি মিথ্যা বিশ্বাস করিয়ে বড় করা হয়েছে যেটাকে সে নিজের জীবনের সবচেয়ে বড় সত্য বলে জানে। তার কাছে সেই অন্ধকার ঘরটাই পুরো পৃথিবী। আকাশ কেমন, সূর্যের আলো কেমন লাগে, এসবের সম্পর্কে তার কোনো ধারণাই নেই। আর যে মানুষটার উপর সে সবচেয়ে বেশি ভরসা করে, সেই মানুষটাই প্রতিদিন তার কাছে এমন একটি গল্প বলে এসেছে যা তাকে বাইরের পৃথিবীর সম্পর্কে ভয় পাইয়ে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, একজন বাবা কেন এমন করবে? শুধু নিষ্ঠুরতার জন্য, নাকি এমন কোনো বাস্তবতা আছে যা জানলে আপনি হয়তো তাকে এত সহজে দোষ দিতে পারবেন না? আর শেষের দিকে যে সত্যটি সামনে আসবে সেটি শুধু পুরো গল্পের অর্থই বদলে দেবে না, বরং আপনাকে বাধ্য করবে শুরু থেকে সবকিছু নতুন করে ভাবতে। এটা শুধু একজন বন্দি মেয়ের গল্প নয়, এটা বিশ্বাস, প্রতারণা, ভালোবাসা আর এমন এক সিদ্ধান্তের গল্প যেটাকে বাইরে থেকে বিচার করা যতটা সহজ মনে হয়, সত্যিটা জানার পর ঠিক ততটাই কঠিন হয়ে যাবে এবং আপনাকে এত বেশি ইমোশনাল করবে যে আপনি কাঁদতে বাধ্য হবেন। তো শুরু করছি আজকের এই ভিডিওটি। ড্রামার শুরুতে আমাদের সামনে আসেন দারবিস নামের এক পৌর ব্যক্তি। তিনি পরম মমতায় তার একমাত্র কন্যা রাজদিনাকে একটি গল্প শোনাচ্ছেন। তবে গল্পটি রূপকথা নয়, এক নির্মম অতীতের। দারবিস তার মেয়েকে বলছেন যে বহু বছর আগে এক ভয়াবহ যুদ্ধের আগুনে ঝলসে গিয়েছিল চরাচর। বাতাসে ছড়িয়ে পড়েছিল এক মরণঘাতী বিষাক্ত গ্যাস। সেই বিষের ছোবলে মানুষ মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়তে শুরু করে। বাবার মুখে এমন ভয়াবহ বিবরণ শুনে ছোট্ট রাজদিনা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, বাবা, তাহলে তোমরা কিভাবে বাইরে যাও? দারবিস আলতো হেসে উত্তর দেয়, আমাদের কাছে বিশেষ ইউনিফর্ম আছে মা, সেটা গায়ে জড়িয়ে মুখে মাস্ক এঁটে তবে আমরা বাইরে পা রাখি। ঠিক তখনই সে বিশেষ ইউনিফর্ম ও মাস্ক পরিহিত অবস্থায় ঘরে প্রবেশ করেন রাজদিনার মা আপারা। মাকে ওভাবে দেখে অবুঝ মেয়েটি আবদার করে বসে, বাবা, আমিও মাস্ক আর ইউনিফর্ম পরে বাইরে যেতে চাই, আমিও দেখতে চাই দুনিয়াটা কেমন। কিন্তু দারবিস মেয়ের মাথায় হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, এই দুনিয়াতে দেখার মতো কিছুই নেই। সে মেয়েকে বুঝিয়ে বলে যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে এই ইউনিফর্ম পরে বাইরে বের হওয়া অসম্ভব, কারণ 17-18 বছরের কম বয়সীদের এই বিষাক্ত বাতাস নিমিষেই কেড়ে নেয়। রাজদিনার অবুঝ মন ব্যাকুল হয়ে জানতে চায়, বাবা, আমি কবে 17-18 বছরের হব? দারবিস তাকে আশ্বস্ত করে বলে, অনেক দেরি আছে, তুমি আশা হারিও না, আমি আর তোমার মা আছি তো। আমরা আমাদের এই দুনিয়াতে তোমাকে হ্যাপি রাখার জন্য সবকিছু করব। বিজ্ঞানীরা বলে এই বীজ শেষ হতে 20 বছর লাগবে। রাজদিনা আবারও শুধায়, এই বীজ কবে শেষ হবে? দারবিস উত্তর দেয় 2066 সালে। আসলে বাইরের এই নির্মম ও বিষাক্ত পৃথিবীর গল্পটি দারবিসের তৈরি করা এক মস্ত বড় দেয়াল। সে রাজদিনাকে পৃথিবীর আলো বাতাস থেকে সম্পূর্ণ আড়ালে রাখে। তাদের বাড়ির মাটির তোলার এক গোপন স্টোর হাউসে বড় করছে। রাজদিনা কখনোই সেই চার দেয়ালের বাইরে পা রাখেনি, তাই বাইরের বাস্তব পৃথিবীটা কেমন তা তার সম্পূর্ণ অজানা। দারবিস ভালো করেই জানে বাইরের জগৎটা কতটা নিষ্ঠুর ও বিপজ্জনক, তাই সে তার কলিজার টুকরো মেয়েকে এই হিংস্রতা থেকে দূরে রাখতেই এই বিষাক্ত গ্যাসের গল্প বুনেছে। এরপর দেখা যায় মা আপারা এবং মেয়ে রাজদিনা একসাথে জায়নামাজে বসে নামাজ আদায় করছে। এভাবেই বন্দি ঘরের ভেতর বন্দির সময় কাটতে থাকে আর রাজদিনা বড় হতে থাকে। বাইরের কোনো বিদ্যালয় বা খেলার মাঠ তার ভাগ্যে জোটেনি। ঘরের ভেতরে দারবিস তাকে লেখাপড়া ও খেলাধুলা শেখায়। কাগজের পাতায় আঁকা ছবির মাধ্যমে সে চেনে রাস্তাঘাটের যানবাহন। ঘরের কোণে বাবা এনে দেয় ফুলের টব। দেখতে দেখতে রাজদিনার বয়স এখন 16 বছর। বয়সের সাথে সাথে সে বেশ দায়িত্বশীল হয়ে উঠেছে। বাবা মায়ের সাথে তার দিনগুলো বেশ আনন্দেই কাটছিল। কিন্তু একদিন পড়ার টেবিলে বসে
রাজদিনা যখন তার খাতায় সাল হিসেবে 2056 সাল লেখে। দূর থেকে তা দেখে দারভিসের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই কান্নার পেছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে তার সময়ের আবর্তে প্রকাশ পাবে। রাজদিনা পরম তৃপ্তিতে বাবাকে বলে, আমি এখন 16 বছর। মেয়ের মুখে এই কথা শুনে দারভিসের ঠোঁটে হাসি ফুটলেও মনের ভেতর এক অজানা আশঙ্কার ঝড় বয়ে যায়। রাজদিনা কিছুটা বিষণ্ণ মনে যোগ করে, এখনো 20 বছর হয়নি। 20 বছর হলে ইউনিফর্ম আর মাস্ক পরে বাইরে যাব। কাছেই বসে আলো ছিলছিলেন মা আপারা। মেয়ের কথা শুনে তার হাতের কাজ আচমকা থমকে যায়। রাজদিনা বাবার দিকে তাকিয়ে অনুযোগের সুরে বলে, আগে তুমি বলেছিলে 16 বছর হলে যেতে পারবো, এখন বলছো 20 বছর হলে? দারভিস কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, যখন 20 বছর হবে তখন আমি নিজে তোমাকে বাইরে নিয়ে যাব। বাবার এই প্রতিশ্রুতিতে রাজদিনার চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। এরপর দারভিস সেই বিশেষ পোশাক পরে বাইরে কাজের উদ্দেশ্যে রওনা হয়। আমরা দেখতে পাই স্টোর হাউস থেকে বের হয়ে সে দরজায় শক্ত করে তালা ঝুলিয়ে দেয়। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। মাটির উপরের বাড়িটার গঠন এমন ছিল যে এর নিচে কেউ বসবাস করছে তা দূর থেকে বোঝার কোনো উপায় নেই। উপরে এসে দারভিস তার ছদ্মবেশী পোশাক বদলে সাধারণ পোশাক পরে এবং একটি হোটেলে গিয়ে নিজের কাজ শুরু করে। কাজের ফাঁকে সে দেয়ালের ক্যালেন্ডারের দিকে তাকায়, আর তখনই দর্শকের সামনে এক চরম সত্য উন্মোচিত হয়। আসলে এখন বাইরে 2019 সাল চলছে। দারভিস পরম যত্নে রাজদিনাকে বিশ্বাস করিয়েছে যে এখন 2056 সাল। তাই মেয়েটি যখন খাতায় সেই সাল লিখেছিল বাবার বুক ফেটে কান্দে এসেছিল। আর সেই ইউনিফর্ম বা মাস্ক ওটা কেবলই রাজদিনাকে এই সাজানো মিথ্যার জালে আটকে রাখার দাবার গুটি মাত্র। দারভিস ক্যালেন্ডারের দিকে তাকে মেয়ের কথাগুলো ভেবে ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছিল। রাজদিনা যেভাবে বাইরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠছে তা দারভিসের মনে তীব্র ভয়ের জন্ম দিচ্ছে। সে জানে মেয়ে বাইরে এলে তার জীবন বিপন্ন হবে। এই ভেবে সে প্রচন্ড আপসেট হয়ে পড়ে। এর মধ্যে কেটে যায় দীর্ঘ 4টি বছর। মা আপারা এখন শয্যাশয়ী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। সে ক্লান্ত কণ্ঠে দারভিসকে জিজ্ঞেস করে, রাজদিনা কোথায়? দারভিস জানায়, নিচে তালা দিয়ে এসেছে। আপারা শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বেকুল হয়ে বলে, আর কতদিন তালা লাগাবে? 20 বছর হয়ে গেছে। এই কথাটি বলেই আপারা চিরতলে চোখ বুজে ফেলে। স্ত্রীর মৃত্যুর পর দারভিস নিচে রাজদিনার কাছে ফিরে আসে। রাজদিনা তার মায়ের খোঁজ করলে দারভিস বুক চাপা কষ্ট লুকিয়ে মিথ্যা বলে, তোমার মা আত্মীয়ের বাড়ি গেছে, আমিও সেখানেই যাচ্ছি, তুমি খাবার খেও। রাজদিনা অবাক হয়ে প্রশ্ন করে, সে কেন যাচ্ছে? দারভিস সংক্ষেপে বলে, সমস্যা হয়েছে, ফিরে এসে বলছি। এরপর দারভিস বাড়ি থেকে বের হয়ে আপারাকে গোপনে দাফন করে। ওদিকে রাজদিনা অধীর আগ্রহে বাবা মায়ের ফেরার পথ চেয়ে থাকে। বহু সময় পর দারভিস একা ঘরে ফেরে। রাজদিনার সাথে সাথেই জিজ্ঞেস করে, মা কোথায়? দারভিস মিথ্যার আশ্রয় নিয়ে বলে, সে আজ সেখানেই থাকবে। মা কেন সেখানে থাকবে? রাজদিনার প্রশ্ন। দারভিস বলে, তোমার মায়ের ভাই মারা গেছে, তাই সে সেখানে থাকবে, কাল সকালে আসবে। মায়ের জন্য মন কেমন করে রাজদিনা কেঁদে ফেলে বলে, সে কেন সেখানে থাকবে? আমি তাকে অনেক মিস করছি। দারভিস মেয়ের কান্নার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে কিভাবে বলবে যে আপারা আর কোনোদিন কোনো সকালেই ফিরে আসবে না? পরদিন সকালে রাজদিনা যখন রান্না করছিল, দারভিস বিছানায় শুয়ে শুয়ে এক তীব্র অপরাধ বোধে ভুগছিল। সে ভাবে, কতদিন আমি তার থেকে সত্যিটা লুকাবো? একদিন না একদিন তো বলতেই হবে। দারভিস সিদ্ধান্ত নেয় আজ সে সব সত্য প্রকাশ করে দেবে। এমন সময় রাজদিনা এসে চিরাচরিত নিয়মে গল্প শোনানোর জন্য জেদ ধরে। দারভিস তখন এক বাস্তব জীবনের গল্প শুরু করে। সে বলে, বহু বছর আগে একই এলাকায় দুই বন্ধু থাকতো। একজন ছিল চরম অলস আর অন্যজন ভীষণ পরিশ্রমী ছেলেটি পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে এক সময় বিএসসি কমপ্লিট করে। এটুকু শুনে রাজদিনা মাঝপথেই বলে ওঠে, আর অলস বাচ্চাটি কিছুই করেনি। দারভিস মাথা নেড়ে বলে, সে ক্লাস 10 পর্যন্ত পড়ে পড়াশোনা ছেড়ে দেয়। অন্যদিকে পরিশ্রমী ছেলেটি কঠোর সাধনা করে সিএসএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক মস্ত বড় সরকারি অফিসার বনে যায়। সেই পরিশ্রমী ছেলেটির নাম ছিল আরমু খান, আর বাতুর নামে এক ভাই ছিল, আর তাদের পিতা কারওয়ান খান ছিলেন সে অঞ্চলের এক অত্যন্ত প্রভাবশালী ও প্রতাপশালী ব্যক্তি। আরমু খান অফিসার হওয়ার খবর শুনে পুরো গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। চারদিকে সাজানো হয়, কারণ সে আমলে সিএসএস অফিসার হওয়া 4টি খানে কথা ছিল না। চারদিকে তখন শুধু আরমু খানের জয় জয়কার। দারভিস গল্প এগিয়ে নিয়ে বলে, একদিন দানবিশ সাহেব আরমু খানের বাবার কাছে এসে এনায়েত খানের মেয়ের সাথে আরমু খানের
খানের বিয়ের প্রস্তাব দেন। এখানে কারওয়ান খান ও এনায়েত খানের দৃশ্যটি সামনে আসে। এনায়েত খানও এই সম্ভ্রান্ত পাত্রের খবর পেয়ে সানন্দে রাজি হয়ে যান এবং ধুমধাম করে বিয়ে সম্পন্ন হয়। আরমোহানের নববিবাহিত স্ত্রীর নাম ছিল পারিবাস। কিন্তু এই বিয়েতে পারিবাস মোটেও সুখী ছিল না, কারণ সে বড় হয়েছে রাজপ্রাসাদের মতো লাক্সারি লাইফে। আর আনমোহনের সাধারণ ছোট বাড়িটা তার কাছে জীবন্ত কবরের মতো মনে হতো। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত অশান্তি লেগে থাকতো। পরিবার স্বামীর প্রতি ছিল চরম উদাসীন। এর মধ্যে একদিন আরমো খান অফিসিয়াল কাজে কিছুদিনের জন্য ইসলামাবাদ যায়। সেখানে তার বন্ধু আহসান তাকে এক গানের মেহফিলে নিয়ে যায়। সে আসরে এক রূপসী কন্যা গান গাচ্ছিল, যার নাম ছিল রাখমিনা। রাখমিনার কণ্ঠ ও রূপে মুগ্ধ হয়ে আরমো খান প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় এবং তারা গোপনে বিয়ে করে নেয়। বিয়ে সেরে আরমো খান যখন গ্রামে ফেরে, তখন এই গোপন বিয়ের কথা তার অলস বন্ধুটি মানে দারবেশ আর আহসান ছাড়া আর কেউই জানতো না। এরপর জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে। আরমো খান লুকিয়ে দুই একবার রাখমিনার সাথে দেখা করতে যেত। রাখমিনাই ছিল তার জীবনের আসল সুখ। একসময় যখন আরমো খান জানতে পারে রাখমিনা মা হতে চলেছে, তার আনন্দের সীমা থাকে না। সে দ্রুত ইসলামাবাদ ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে এক চরম আঘাত পায়। সে জানতে পারে তার এক কন্যা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু প্রসব বেদনায় রাখমিনা মারা গেছে। আরমো খান দিশেহারা হয়ে সেই সদ্যজাত কন্যাকে নিয়ে নিজের বাড়িতে ফেরে, কিন্তু একজন সাধারণ গায়িকার মেয়ে মেনে নেওয়া আরমোহানের আভিজাত্য ভিমানী পরিবারের কাছে ছিল চরম অপমানের। তাছাড়া কারওয়ান খান কন্যার সন্তান একদম পছন্দ করতেন না। ফলে তারা সিদ্ধান্ত নেয় আরমো খান এবং তার এই জারজ মানে তাদের দৃষ্টিতে সেই সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। নিজের পরিবারের এই হিংস্র রূপ দেখে আরমো খান বাচ্চাটিকে বুকে চেপে পালিয়ে যায়। পথিমধ্যে তার দেখা হয় সেই অলস বন্ধুর সাথে। আরমো খান তার ফুটফুটে বাচ্চাটিকে বন্ধুর হাতে সঁপে দিয়ে বলে, আমার বাবা আমাদের মেরে ফেলবে। বন্ধুটি তখন কোনো কিছু না ভেবেই বাচ্চাটিকে এক নিরাপদ স্থানে লুকিয়ে ফেলে। পরদিন সকালে জানা যায় কারওয়ান খান আর বাতুর আরমোহানের উপর এতটাই মানসিক নির্যাতন চালিয়েছিল যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। গল্পের এই পর্যায়ে দারবেশের বর্তমান দৃশ্য ফিরে আসে। সে বলে যে তার বর্তমান বয়স মাত্র 42 বছর। দারবেশ রাজদিনার দিকে তাকিয়ে বলে, আরমোহানের মৃত্যুর পর সে অলস ছেলেটি ভয়ে সে নিষ্পাপ বাচ্চাটিকে মাটির তলার এক অন্ধকার গুহার মতো জায়গায় দীর্ঘ 20 বছর লুকিয়ে রাখে। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন যে গল্পটি এতক্ষণ আপনারা শুনলেন সেটি হচ্ছে রাজদিনার নিজেরই গল্প। সব শুনে রাজদিনার মনে তীব্র কৌতূহল জাগে। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, ওই অলস ছেলেটির নাম কি? দারবেশ অত্যন্ত ভারী গলায় উত্তর দেয়, দারবেশ খান। এই কথা শোনা মাত্র রাজদিনা স্তব্ধ হয়ে যায়। তার পায়ের তলার মাটি সরে যায়। সে বুঝতে পারে এতক্ষণ সে কাল্পনিক কোনো গল্প শুনছিল না, বরং এটা ছিল তার নিজেরই জীবনের এক নির্মম সত্য ইতিহাস। সে পাগলের মতো আর্তনাদ করে ওঠে, বাইরের সব তো ঠিক আছে, মা কোথায়? দারবেশ চোখের জল ফেলে সত্যটা কবুল করে, মারা গেছে, আর আমি তাকে দাফন করেছি। মায়ের মৃত্যুর খবর শুনে রাজদিনা কান্নায় ভেঙে পড়ে। এদিকে দৃশ্য আরমোহানের ভাই বাতুর এবং পিতা কারওয়ান খানকে দেখা যায়। তাদের কথোপকথনে স্পষ্ট যে দীর্ঘ 20 বছর কেটে গেলেও তারা আজও আরমোহানের সেই মেয়েটিকে মানে রাজদিনাকে হন্য হয়ে খুঁজছে। এরপর জানা যায় যে পারিবাস ও আরমোহানের এক পুত্র সন্তান হয়েছিল, কিন্তু আরমোহানের এই গোপন বিয়ের কেলেঙ্কারি জানার পর পারিবাসের বাবা তার মেয়ে ও নাতি সালারকে সেই বাড়ি থেকে আলাদা করে নিয়ে যান। যেহেতু সালার ছিল কারওয়ান খানের বংশের প্রদীপ, তাই তাকে ফিরিয়ে আনতে কারওয়ান খান নিজে এনায়েত খানের দ্বারে গিয়েছিলেন, কিন্তু এনায়েত খান তাকে চরম অপমান করে তাড়িয়ে দেন। সালারের বর্তমান বয়স এখন 27 বছর। কারওয়ান খান ক্ষোভের সাথে বাতুরকে বলে, সালার আমার নিজের রক্ত, জানি না পারিবাস তাকে কোথায় রেখেছে। 20 বছর ধরে কোনো খোঁজ নেই। বাতুর সান্ত্বনা দিয়ে বলে, হয়তো অন্য কোনো শহরে আছে। পারিবাসের এক ভাই কানাডায় থাকে, হয়তো তার কাছে চলে গেছে। ওদিকে স্টোর হাউসের ভেতরে রাজদিনার সত্য জানার পর আর স্থির থাকতে পারছিল না। সে গোপনে চাবি চুরি করে দরজা খুলে বাইরে বের হওয়ার চেষ্টা করতেই দারবেশ এসে শক্ত করে তার হাত চেপে ধরে। রাজদিনা বাইরে যাওয়ার জন্য ছটফট করতে থাকলে দারবেশ তাকে শান্ত করার চেষ্টা করে বলে সে নিজেই তাকে বাইরে নিয়ে যাবে। দারবেশ তাকে ভেতরে এনে বোঝায়, আমি তোমাকে এখান থেকে বের করার জন্য এসব বলছি। তুমি এমন কোনো কাজ করো না যাতে জীবন ঝুঁকিতে পড়ে। রাজদিনা চরম অভিমানে বলে, এতে আমার কিছুই যায় আসে না, ভালোই হবে মারা গেলে। দারবেশ ধমকের সুরে বলে, তুমি মরতে পারবে না। আমি আর তোমার মা সারা জীবন তোমাকে প্রোটেক্ট করে রেখেছে।
আমরা কোথাও যাইনি, সুখ দুঃখ কিছুই দেখিনি, শুধু তোমার জন্য। রাজদিনা ক্ষোভ উগড়ে দিয়ে বলে, তুমি আমাকে মিথ্যা জীবন দিয়েছ। দারবিশ অসহায় ভাবে বলে, আমার যা ঠিক মনে হয়েছে তাই করেছে। মানুষ এত শক্তিশালী নয় যে সিচুয়েশনের সাথে লড়াই করবে। দারবিশ নিজের জীবনের এক করুণ সত্যি প্রকাশ করে বলে যে ছোটবেলায় মাটিতে পিছলে পড়ে তার হাত পা ভেঙে গিয়েছিল এবং এই শারীরিক ত্রুটির কারণে কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না। তখন তার বাবা 1 লাখ টাকা যৌতুক দিয়ে আপারার সাথে তার বিয়ে করিয়েছিলেন। আপারা পাহাড়ের এক প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছিল, কিন্তু বিয়ের পর সে আর কখনো বাপের বাড়ি ফিরে যায়নি। তাদের কোনো সন্তানও ছিল না, তবুও তারা সুখেই ছিল। দারবিশ চোখ মুছতে মুছতে বলে, সেদিন যখন আরমোখান তোমাকে আমার হাতে দেয় আমি অনেক ভয় পাই। এত বড় দায়িত্ব পালনের সাহস হয়নি আমার। এখানে ফ্ল্যাশব্যাকের দৃশ্য আসে। অতীতে দেখা যায় আপারা দারবিশকে বোঝাচ্ছে কারওয়ান খান অনেক ভয়ানক আর এই সমস্যা তার ফ্যামিলির। এখানে আমরা জড়াতে চাই না। বাচ্চাটি এক রাত থাক, তুমি কাল তাকে দিয়ে দিও। কিন্তু পরদিন সকালে দারবিশ যখন আরমোহানের খোঁজে যায়, সে জানতে পারে যে আরমোহান আর বেঁচে নেই। এসে খবরটি আপারাকে দিলে সে স্তব্ধ হয়ে যায়। যেহেতু আরমোহান মারা গেছে, তাই বাচ্চাটির জীবন বাঁচাতে তারা তাকে নিজেদের স্টোর হাউসে লুকিয়ে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। বর্তমানে ফিরে এসে দারবিশ রাজদিনের হাত ধরে বলে, আমার আর তোমার মায়ের জীবনের একমাত্র লক্ষ্য ছিল তোমাকে প্রোটেক্ট করা। তোমার যদি কিছু হয় তাহলে বুঝবে আমাদের জীবন সার্থক। সে মেয়েকে কোনো হটকারী সিদ্ধান্ত নিতে নিষেধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে সে নিজেই তাকে শহরের বাসে তুলে দেবে। পরদিন সকালে দারবিশ বিছানায় শুয়ে শুয়ে আরমোহান আর তার পরিবারের সাথে কাটানো পুরনো সোনালী দিনগুলোর কথা ভাবছিল। ওদিকে রাজদিনের মনের মেঘও কেটে যায়। সে বুঝতে পারে তার এই বালক বাবা মা তার মঙ্গলের জন্যই নিজেদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন। খাবার টেবিলে রাজদিনা তখনও মানসিকভাবে বিপর্যস্ত ছিল। দারবিশ তাকে সাহস জুগিয়ে বলে, এখন তাকে শক্ত হতে হবে। তাকে অনেক কিছু শেখার আছে, জানার আছে এবং এই বন্দি দশা থেকে মুক্ত হতে হবে। যত দ্রুত সম্ভব এই শোক ভুলে তাকে এক নতুন জীবন শুরু করতে হবে। রাজদিনা কৌতূহল বশত প্রশ্ন করে, স্টোর হাউসে লোকানোর বুদ্ধি তোমার কোথা থেকে এলো? দারবিশ মৃদু হেসে বলে, সে এক সিনেমায় দেখেছিল যে বিজ্ঞানীরা যখন বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয় তখন সবাই বাঁচতে স্টোর হাউসে আশ্রয় নেয়। সেই সিনেমার গল্পটি সে রাজদিনাকে সারা জীবন শুনিয়েছে এবং সেখান থেকেই এই বুদ্ধির জন্ম হয়েছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসে। রাজদিনার জীবনে প্রথমবারের মতো বাইরে পা রাখা হয়। উজ্জ্বল সূর্যের আলো আর সবুজ গাছপালা দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দূর থেকে কারওয়ান খানকে তাদের বাড়ির দিকে আসতে দেখে দারবিশ আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত রাজদিনাকে আবারও স্টোর হাউসে ঠেলে পাঠিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। যেহেতু দারবিশ ছিল আরমোহানের বন্ধু, তাই কারওয়ান খান মাঝে মধ্যেই তার খোঁজ নিতে আসতো। দারবিশ কাঁপতে কাঁপতে কারওয়ান খানকে খড়ে এনে বসায়। কারওয়ান খান স্বভাবসুলভ অহংকারে বলে, আরমোহান জীবনে এত কিছু করেও একটা অপকর্ম করেছে, নিজে মরে বেঁচে গেছে, আর তুমি তো কিছুই করতে পারোনি। এই বাড়িটাই তোমার বাবা করেছে। তোমার বাবার টাকা পয়সা রেখে গেছে বলেই তুমি টিকে আছো। হঠাৎ কারওয়ান খান চারিদিকে চোখ বুলিয়ে জিজ্ঞেস করে, এই বাড়িতে একটা স্টোর হাউস আছে না? দারবিশের হৃৎপিণ্ড যেন থমকে যায়। সে ঠোক গিলে ভয় লুকানোর চেষ্টা করে বলে, সেটা তো বহু বছর ধরে বন্ধ। কারওয়ান খান বলে, ওই সময় এখানে অনেক বোম দেওয়া হতো। তখন তোমার বাবা তোমার হেফাজতের জন্য একটা স্টোর হাউস বানিয়েছিল। মানুষ তাকে ভীতু বলে মজা করত। দারবিশ মুখ বুঝে সব শুনছিল আর ভেতরে ভেতরে কাঁপছিল, কারণ সেই স্টোর রুমের ভেতরেই লুকিয়ে আছে আরমোহানের সেই মেয়ে যাকে কারওয়ান খান হন্য হয়ে খুঁজছে। কারওয়ান খান চলে যাওয়ার পর দারবিশ নিচে নেমে এলে রাজদিনা জানতে চায় কে এসেছিল। দারবিশ গম্ভীরভাবে বলে, তোমার দাদা কারওয়ান খান। সে মেয়েকে সতর্ক করে বলে যে এখানে থাকা তার নিরাপদ নয়, কারণ আগে তার মা আপারা ছিল, এখন সে একা, যে কেউ যে কোনো সময় সন্দেহ করতে পারে। রাজদিনা আকুল হয়ে বলে, আমরা কবে যাব? দারবিশ উত্তর দেয়, তোমাকে একাই যেতে হবে। রাজদিনা কিছুতেই বাবাকে ছাড়া যেতে রাজি হয় না। দারবিশ তাকে বাস্তবতার কথা বুঝিয়ে বলে, আমি তোমার সাথে গেলে কারওয়ান সাহেব আমাকে খুঁজে পাবে আর আমার সাথে তোমাকেও পাবে। সে আমার জেনারেশনের ব্যাপারে সব জানে, কিন্তু এখানে তোমার চেহারা কেউ চেনে না। তবে যাওয়ার আগে তোমাকে আমার অনেক কিছু শেখাতে হবে। পরবর্তী দিনগুলোতে দারবিশ রাজদিনাকে আধুনিক পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করে। সে জানায় যে আগে যে গাড়ি বা মোটরসাইকেলের কথা সে বলেছিল সেগুলো আসলে ধ্বংস হয়নি, ওগুলো এই যুগেরই বাহন। এই কথা শুনে রাজদিনা উচ্ছ্বসিত হয়ে বলে, তার মানে আমরা এই জামানায় বাস করছি। এরপর দারবিশ তাকে তার মোবাইল ফোনের ব্যবহার শেখায়। রাজদিনা আবদার করে
করে বলে সে বাবার সাথে ফোনে কথা বলতে চায়। দারবেশ কথা দেয় পরদিনই সে একটা মোবাইল কিনে এনে দেবে। এভাবে ছবির মাধ্যমে সে মেয়েকে ইন্টারনেট ও আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা দেয়। রাজদিনা যখন জানতে চায় ইন্টারনেট কি, বাবা বুঝিয়ে বলে ইন্টারনেট মানে পুরো দুনিয়া। সে মেয়েকে জানলার পাশে এনে পাহাড় ও ছুটে চলা গাড়ি দেখায়। রাজদিনার চোখ দুটো আনন্দে চকচক করে ওঠে। আত্মরক্ষার জন্য দারবেশ তাকে কারাতে শেখাতে শুরু করে। একদিন দারবেশ একটি ফর্ম এনে রাজদিনের হাতে দিয়ে বলে এটা দিয়ে তার একটি পরিচয়পত্র বা আইডি কার্ড বানানো হবে। রাজদিনা জানতে চাইলে দারবেশ বলে আরমোহনের বন্ধু আহসান এই কাজে সাহায্য করবে, কারণ তার কাছে আরমোহনের সমস্ত প্রমাণ ও সাক্ষী রয়েছে। সে আরো বলে ইসলামাবাদ গিয়ে তুমি প্রথমে আহসানের বাড়িতে চলে যেও আর আমাকে ফোন করো, আমি দ্রুত চলে আসব। রাজদিনা আবারও বাবাকে সাথে যাওয়ার রিকোয়েস্ট করলেও দারবেশ নিজের সিদ্ধান্তে অটল থাকে। দারবেশ তার নিজের ফোন নম্বরটি রাজদিনের মোবাইলে সেভ করে দেয়। রাজদিনা যখন সেই নম্বরে ডায়াল করে দারবেশের পকেট থেকে ফোনটি বেজে ওঠে। তারা ঘরের ভেতরেই মুখোমুখি দাঁড়িয়ে ফোনে কথা বলার মহড়া দেয়। কথা বলতে বলতে দারবেশের চোখ দুটো কান্নায় ভেজে আসে। সেই শেষ রাতে রাজদিনা তাহাজ্জুদের নামাজ আদায় করে বাবার কাছে এসে জিজ্ঞেস করে বাবা সত্যি তার কাছে যাবে কিনা। দারবেশ তাকে আশ্বস্ত করে বলে সে 2-4 দিনের মধ্যেই চলে আসবে। রাজদিনা এই শর্তেই শহরে যেতে রাজি হয়। সে এখনই বের হতে চাইলে দারবেশ বলে ফজরের আজানের পরে ইসলামাবাদের বাস আসে, সে তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে যাবে। দারবেশ জমানো 1 লাখ টাকা রাজদিনের হাতে তুলে দিয়ে বলে এই 1 লাখই জমা করতে পেরেছে, আমার না আসা পর্যন্ত এগুলোই খরচ করো। রাজদিনা ভয়ে কেঁপে উঠলে বাবা তাকে জড়িয়ে ধরে বলে তোমাকে সাহসী হতে হবে, একবার সাহসী হয়ে গেলেই তখন আর কোনো সমস্যা হবে না। এরপর দারবেশ তার হিসাবের জ্ঞান পরীক্ষা করার জন্য টাকা থেকে 660 টাকা আলাদা করতে বলে। রাজদিনা সঠিকভাবে হিসাব করে দেখায়। অবশেষে বিদায়ের ক্ষণ উপস্থিত হয়। ঘর থেকে বের হওয়ার সময় রাজদিনা কান্নায় ভেঙে পড়ে বাবাকে জড়িয়ে ধরে বলে সে যেতে চায় না, কিন্তু দারবেশ তাকে শক্ত করে ধরে বাইরে নিয়ে আসে। রাজদিনা বাবার পেছন পেছন আসছিল। দুর্ভাগ্যবশত সেই ভোরে বাড়ির অদূরে বসে সিগারেট খাচ্ছিল বাতুর। সে দূর থেকে এক তরুণীকে এবং তার পেছনে দারবেশকে হেঁটে যেতে দেখে ফেলে। সে তক্ষুনি বাড়িতে গিয়ে কারওয়ান খানকে এই খবরটা দেয়। ওদিকে দারবেশ রাজদিনাকে নিরাপদে ইসলামাবাদের বাসে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে পা রাখতেই দারবেশের রক্ত হিম হয়ে যায়। সে দেখে ঘরের ভেতর বাঘের মতো বসে আছে বাতুর ও কারওয়ান খান। তারা সরাসরি সেই মেয়েটির পরিচয় জানতে চায়। দারবেশ সম্পূর্ণ অস্বীকার করে। বাতুর গর্জে উঠে বলে আমি নিজে দেখেছি একটি মেয়েকে তোমার বাড়ি থেকে বের হতে। কারণ বাঘা হেসে বলে স্ত্রী মারা যাওয়ার পর তুমি তো অন্য কোনো মেয়ের চক্করে পড়ে যাওনি। দারবেশ অজু করার বাহানা দিয়ে বাথরুমে চলে যায়। সেখানে ঢুকে সে তড়িঘড়ি করে নিজের মোবাইলের সিম কার্ডটি খুলে দাঁত দিয়ে চিবিয়ে ভেঙে ফেলে, কারণ সে বুঝতে পেরেছে যে সে আর বাঁচবে না এবং তার ফোনের মাধ্যমে রাজদিনার খোঁজ পেয়ে যেতে পারে ওরা। সে চোখের জল মুছে স্বাভাবিক মুখে বাইরে আসে, কারণ আবারও জেরা শুরু করে তুমি তো জানো আমি হারাম কাজকে কতটা ঘৃণা করি। দারবেশ বিনীতভাবে বলে আপনি আমার বয়সটা দেখুন, আমি এসব ভাবতেও পারি না। কারণ বলে এসব তো আমিও ভাবতে পারি না, কিন্তু বাতুরের কথা অনুযায়ী একটি মেয়ে তোমার বাড়ি থেকে বের হয়েছে, যেহেতু তোমার মনে কিছু লুকানো নেই তাহলে মিথ্যা বলছো কেন। এরপর কারওয়ান ও বাতুর দারবেশকে টেনে হিচড়ে মাটির তলার স্টোর হাউসে নিয়ে যায়। সেখানে তল্লাশি চালিয়ে বাচ্চার জিনিসপত্র দেখে তারা নিশ্চিত হয় যে এখানে দীর্ঘ সময় ধরে কোনো সন্তানকে লালন পালন করা হয়েছিল। কারণ চেপে ধরলে দারবেশ বলে আপারার বাচ্চার শখ ছিল বলেই এসব আনা হয়েছিল, কিন্তু কোনো বাচ্চা ছিল না। কিন্তু চতুর কারওয়ান বুঝে যায় যে এটাই আরমোহনের সেই হারিয়ে যাওয়া মেয়ে যাকে দারবেশ এতদিন লুকিয়ে রেখেছিল। আর তখনই সে হুঙ্কার দিয়ে বলে বাচ্চাটি কোথায়। দারবেশ শান্ত গলায় বলে সে তাকে বাস স্টপে ছেড়ে দিয়েছে, কিন্তু রাজদিনা ঠিক কোথায় গেছে তা সে কোনো অবস্থাতেই প্রকাশ করে না। আর তখনই ক্ষিপ্ত কারওয়ান খান বাতুরকে আদেশ দেয় দারবেশকে খতম করার। এদিকে রাজদিনা ততক্ষণে নিরাপদে ইসলামাবাদ পৌঁছে গেছে। বাস থেকে নেমে সে অধীর আগ্রহে বাবাকে ফোন করে, কিন্তু ওপাশ থেকে ভেসে আসে গ্রাহকের ফোনটি বন্ধ রয়েছে, কারণ ওদিকে বাতুর ততক্ষণে নির্মমভাবে দারবেশকে হত্যা করেছে। রাজদিনার জন্য এই নতুন শহর, রাস্তাঘাট, কোলাহল সবকিছুই একদম নতুন। সে রাস্তা পার হতেও জানে না, তবুও অনেক কসরত করে সে রাস্তা পার হয়। সে বারবার বাবার নম্বরে কল করতে থাকে, কিন্তু প্রতিবারই ফোন বন্ধ দেখায়। বাবাকে
না পেয়ে সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে অবুঝের মতো কাঁদতে থাকে। এমন সময় সে একটি হলুদ রঙের গাড়ি দেখতে পায় যার উপরে ট্যাক্সি লেখা। সেই গাড়িতে উঠে ড্রাইভারকে আহসানের ঠিকানা দেয়। গন্তব্যে পৌঁছে সে ট্যাক্সি ড্রাইভারকে গুনে গুনে ভাড়া বুঝিয়ে দেয়। আহসানের বাড়ির গেটে নক করলে এক ভদ্রমহিলা বেরিয়ে আসেন। তিনি রাজদিনের পরিচয় জানতে চাইলে রাজদিনা সরল মনে বলে, আমি আহসানের বন্ধুর মেয়ে, আমি পাহাড় থেকে এসেছি, আহসানের সঙ্গে দেখা করতে চাই। অপরিচিত এক তরুণীর মুখে এমন কথা শুনে মহিলাটি চরম বিরক্ত হন। তবুও তাকে ভেতরে নিয়ে গেলে রাজদিনা এক মর্মান্তিক দৃশ্য দেখে। আহসান প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, তার কথা বলার শক্তিটুকুও নেই। সেখানে জানা যায় যে এই মহিলাটি আসলে আহসানের ছেলে, যে কিনা এখন মারা গেছে, তার ওয়াইফ, মানে সে এখন বিধবা। তার স্বামী মারা গেছে এবং তার দুটি সন্তান এবং এই পঙ্গু শ্বশুরকে নিয়ে এই বাড়িতেই থাকে। নিজের অভাবের সংসারে নতুন ঝামেলা এড়াতে মহিলাটি রাজদিনাকে তক্ষুনি চলে যেতে বলে। রাজদিনা অনুনয় করে বলে, আমি এখানে থাকতে এসেছি, কিন্তু মহিলাটি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় রাজদিনা মেন রোডের পাশে এসে একাকী বসে থাকে। সে আবারও দারবিসের ফোনে চেষ্টা করে, কিন্তু তা বন্ধই ছিল। তখন তার মনে পড়ে সে একবার বাবাকে জিজ্ঞেস করেছিল গ্রাম থেকে যদি মানুষ শহরে আসে তাহলে কোথায় থাকে। বাবা উত্তর দিয়েছিল হোটেলে। এমন সময় একটি গাড়ি তার সামনে এসে থামে এবং চালক জিজ্ঞেস করে সে কোথাও যাবে কিনা। রাজদিনা বলে সে হোটেলে যাবে। চালক জানতে চায় কোন হোটেলে। সে বলে যে কোনো হোটেলে হলেই হবে। লোকটি তাকে একটি হোটেলের সামনে নামিয়ে দেয়। জীবনে প্রথমবার এত বড় হোটেল দেখে রাজদিনা ভেতরে ঢুকে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে এখানে থাকা যাবে কিনা, কিন্তু রিসেপশনিস্ট তার কাছে পরিচয়পত্র বা আইডি কার্ড চাইলে রাজদিনা তা দেখাতে ব্যর্থ হয় এবং তাকে রুম দেওয়া হয় না। এরপর সে অন্য আরেক হোটেলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত এই হোটেলের রিসেপশনিস্টের মতলব ভালো ছিল না। সে রাজদিনের সরলতার সুযোগ নিয়ে কোনো আইডি কার্ড ছাড়াই তাকে একটি রুম দিয়ে দেয়। রাজদিনের রুমের ভেতরে ঢোকে ঠিকই, কিন্তু একা ঘরে তার বারবার বাবা দারবিসের কথা মনে পড়তে থাকে। বাবা কেন ফোন ধরছে না, এই কষ্টে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এবং এক সময় বিছানায় শুয়ে পড়ে। গভীর রাতে সেই লম্পট রিসেপশনিস্ট চোর চাবির সাহায্যে রাজদিনের রুমে ঢোকে এবং তার উপর চড়াও হওয়ার চেষ্টা করে, কিন্তু দারবিসের শেখানো কারাতের কৌশলে রাজদিনা তাকে পাল্টা আক্রমণ করে বসে এবং নিজের ব্যাগ ও জিনিসপত্র হোটেলে ফেলে রেখে প্রাণ ভয়ে অন্ধকারের মধ্যে ছুটে বেরিয়ে আসে। রাজদিনার রাতের নির্জন রাস্তায় একা একা হাঁটতে থাকে। এই নতুন শহরের কোনো নিয়ম কানুন, কোনো নিরাপত্তা তার কিছুই জানা নেই। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে সে যখন হাঁটছিল তখন একটি গাড়ি নিয়ে দুজন বখাটে লোক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। রাজদিনা আত্মরক্ষার্থে রাস্তা থেকে একটি ইট কুড়িয়ে তার ছুঁড়ে মারার ভঙ্গি করতেই লম্পটটা গাড়ি নিয়ে চম্পট দেয়। অবশেষে নিরুপায় হয়ে রাজদিনা একটি ডাস্টবিনের পাশে পড়ে থাকা কিছু চটের বস্তা দিয়ে কোনো মতে শোয়ার জায়গা বানায় এবং সেখানে শুয়ে পড়ে। সে ডাস্টবিনের দুর্গন্ধ আর অন্ধকারের মধ্যে শুয়ে শুয়ে অঝরে কাঁদতে থাকে আর বাবা দারবিসের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ পর এক মাতাল লম্পট এসে ঘুমন্ত রাজদিনের মুখের উপর হাত দেয়। রাজদিনা আতকে উঠে তাকে সজোরে এক ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে পাগলের মতো দৌড়ে পালায়। হাঁটতে হাঁটতে ক্লান্তির শেষ সীমায় পৌঁছে রাজদিনা একটি বড় গাছের নিচে এসে বসে, আর সেই গাছের নিচেই খোলা আকাশের নিচে ধুলোবালির বিছানায় সে ঘুমের কোলে ঢলে পড়ে। পরদিন ভোরের আলো ফুটতেই এক নতুন চক্রান্তের জাল বোনা শুরু হয়। আমরা দেখতে পাই যে বাসে করে রাজদিনা পাহাড়ি এলাকা ছেড়ে ইসলামাবাদে পা রেখেছিল সেই বাসের ড্রাইভারকে হন্য হয়ে খুঁজে বের করে বাতুর আর কারওয়ান খান, আর ড্রাইভারকে তারা চেপে ধরে জানতে চায় সে মেয়েটিকে ঠিক কোথায় নামিয়ে দিয়েছে। প্রাণের ভয়ে বাসের চালক নিখুঁতভাবে সেই জায়গার হদিস দিয়ে দেয়। কারওয়ান খান কাল বিলম্ব না করে ড্রাইভারকে হুকুম দেয়, আমাদের এখনই সেই জায়গায় নিয়ে চলো। ওদিকে খোলা আকাশের নিচে এক প্রাচীন গাছের গোড়ায় রাত কাটানো রাজদিনের ঘুম ভাঙে এক বৃদ্ধ ভিখারিনীর ডাকে। এই গাছের তলার ফুটপাতটি ছিল সেই বুড়ির প্রতিদিনের ভিক্ষা করার চেনা আস্তানা। নিজের জায়গায় এক অচেনা তরুণীকে ঘুমিয়ে থাকতে দেখে সে রাজদিনাকে জাগিয়ে তুলে কর্কশ গলায় বলে, এটা আমার জায়গা
অন্য জায়গায় যাও। নিশ্চুপ রাজদিনা যখন ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই বুড়ির মনের ভেতরের মাতৃত্ব জেগে ওঠে। সে মেয়েটিকে ডেকে থামিয়ে পরম মমতায় জিজ্ঞেস করে কিছু খাবে কিনা। ক্ষুধায় পেটের ভেতর তখন সানাই বাজছিল রাজদিনার। সে মাথা নাড়তেই বৃদ্ধা তাকে সামান্য কিছু খাবার এগিয়ে দেয়। রাজদিনা গ্রোগ্রাসে তা খেতে শুরু করলে বুড়ি কৌতূহলী হয়ে প্রশ্ন করে, তুমি কোথা থেকে এসেছো? মা বাবা ভাই বোন কোথায় তোমার? রাজদিনা এক লোকমা খাবার মুখে পড়ে উদাসীন চোখে বলে, মা মারা গেছে, বাবা হারিয়ে গেছে। সে আরো যোগ করে, সে আসলে এই বিশাল শহরে তার হারিয়ে যাওয়া বাবাকেই খুঁজছে। খাওয়ার শেষে বৃদ্ধা তার পিঠের ভারী বোঝাটি কাঁধে তুলে নিয়ে রওনা হয় এবং রাজদিনাকেও সাথে নেয়। বুড়ির পিঠে অমন বিশাল বোঝা দেখে রাজদিনার মায়া হয়। সে সাহায্য করার হাত বাড়িয়ে দিতে চাইলে বৃদ্ধা তাকে এক অমোঘ জীবনের সত্য মনে করিয়ে দিয়ে বলে, নিজের বোঝা নিজেই নেওয়া উচিত। কেউ সাহায্য করলে পরে অভ্যাস হয়ে যায়। হাঁটতে হাঁটতে একসময় তারা ক্লান্ত হয়ে একটু বিশ্রামের জন্য বসে। বৃদ্ধা আবারও রাজদিনার কাছে তার বাবার কথা জানতে চাইলে রাজদিনা বলে, তার বাবা হারিয়ে গেছে আর সে তাকে খুঁজছে, ফোন করেও পাচ্ছে না। তখন দুনিয়াদারি চেনা সেই বৃদ্ধা এক দীর্ঘশ্বাস ফেলে বলে, খুঁজতে থাক, পাওয়া যাবে না। সে সতর্কতার সুরে রাজদিনাকে বোঝায়, তোর এই রাস্তায় একা ঘোরা ঠিক না। এই দুনিয়াতে অনেক কসাই আছে, তারা ছুরি নিয়ে ঘোরে, তাদের ভদ্রতার আড়ালে শয়তান আছে। বুড়ি রাজদিনার নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে এক অদ্ভুত পরামর্শ দেয়, মুখে কিছু মাটি লাগিয়ে নিস। এত সুন্দর চেহারার মানুষকে রাস্তায় ঘুরতে দেখলে মানুষ ছিঁড়ে খায়। এই দুনিয়া অনেক নির্দয়, নিজেকে বাঁচিয়ে নিস। রাজদিনা অবুঝের মতো বলে, আমি তাহলে যাই। বুড়ি মাথা নেড়ে বলে, হ্যাঁ যা, আমি নিজের বোঝাই বইতে পারি না, আবার তোর বোঝা কিভাবে বইব? বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে রাজদিনা এক কাপড়ের দোকানে গিয়ে দাঁড়ায়। ঠান্ডা থেকে বাঁচতে সে দোকানদারের কাছে একটি চাদর চায়, কিন্তু যখন জানা যায় তার কাছে কোনো টাকা নেই, দোকানদার তাকে কুকুর বিড়ালের মতো তাড়িয়ে দেয়। চাদরের আশায় সে আরো বহু দোকানে ঘোরে, কিন্তু এই যান্ত্রিক শহরের কেউ তাকে বিনা পয়সায় এক টুকরো কাপড়ও দেয় না। ক্ষুধায় ও ক্লান্তিতে অবশ্যই রাজদিনা একসময় একটি পার্কের কোণে এসে বসে। খিদের জ্বালায় হিতাহিত জ্ঞান হারিয়ে পার্কের ডাস্টবিনে ফেলে দেওয়া একটা অর্ধেক খাওয়া বার্গার দেখতে পেয়ে সে সেটাই তুলে নিয়ে খেতে শুরু করে। আর একই সময়ে কারওয়ান খান আর বাতুর তাকে খুঁজতে খুঁজতে ইসলামাবাদের রাস্তায় চক্কর কাটছে। একটু পর রাজদিনা একটি ওভারব্রিজের ওপর গিয়ে দাঁড়ায়। নিচে অনন্ত গাড়ির স্রোত আর উপরে তার শূন্য আকাশ। সে নিজের জীবনে ঘটে যাওয়া বিগত কয়েকদিনের অবিশ্বাস্য ঘটনাগুলো নিয়ে ভাবতে থাকে। যে মেয়ে চার দেয়ালের বাইরে কি আছে তা জানতো না, তার সাথে এসব কি হয়ে গেল, এই নতুন জগৎ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। ব্রিজ থেকে নেমে রাস্তা দিয়ে যাওয়ার সময় এক লম্পট যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করলে সে প্রাণ ভয়ে দৌড়ে পালায়। তখনই তার মাথায় সেই বৃদ্ধার কথাটি প্রতিধ্বনি হয়, চেহারায় মাটি মেখে রাখিস। রাজদিনা কাল বিলম্ব না করে রাস্তা থেকে কাদা তুলে নিজের সুন্দর মুখমণ্ডলে লেপে দেয়, যাতে কেউ তার দিকে কুনজরে না তাকাতে পারে। সেই রাতেও সে রাস্তার এক কোণে শুয়ে পড়ে। পরদিন সকালে সে কিছুটা আশার আলো নিয়ে আবারও সেই বৃদ্ধা ফিকারিনীর আস্তানায় যায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। সে বৃদ্ধা আর বেঁচে নেই, তার মৃতদেহ পড়ে আছে। এই শহরে তার প্রথম শুভাকাঙ্ক্ষীর এমন মৃত্যু দেখে রাজদিনা ভীষণ কষ্ট পায়। রাত বাড়লে শহরের এক চ্যারিটি সংস্থা থেকে রাস্তার গরিব ও ছিন্নবল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল। রাজদিনাও সেই লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করে। ঠিক তখনই সেখানে পুলিশের সাইরেন বেজে ওঠে। পুলিশ চারিদিক থেকে রাস্তায় ঘেরাও করে তল্লাশি শুরু করে। যাদের কাছে কোনো আইডি কার্ড নেই তাদের ধরে ধরে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। দুর্ভাগ্যবশত রাজদিনের কাছেও কোনো আইডি কার্ড ছিল না, তাই পুলিশ তাকেও ধরে নিয়ে থানায় যায়। কিন্তু দারবিসের সেই চতুর মেয়ে পুলিশ স্টেশনের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসতে সক্ষম হয়। এখানেই গল্পে প্রবেশ ঘটে এক নতুন চরিত্রের, হীরামান। হীরা একজন অত্যন্ত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সে লাইভ চ্যাট করতে করতে নিজের গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরছিল। ওদিকে পুলিশ স্টেশন থেকে পালিয়ে আসা রাজদিনা প্রাণ ভয়ে রাস্তা দিয়ে ছুটতে গিয়ে আচমকা হীরার চলন্ত গাড়ির সামনে এসে ধাক্কা খায়। গাড়ির ড্যাশবোর্ডে থাকা মোবাইল স্ক্রিনে হীরার লাইভ সম্প্রচারটি সেখানেই কেটে যায়। হীরা চরম আতঙ্কিত হয়ে পড়ে।
পুলিশ কেস আর আইনি ঝামেলার ভয়ে সে তার এক বান্ধবী সহ রাজদিনাকে গাড়িতে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে এবং তক্ষুনি ফ্যামিলি ডক্টর ডেকে চিকিৎসার ব্যবস্থা করে। রাজদিনা সামান্য আঘাত পেয়েছিল, তাই হসপিটালে নেওয়ার প্রয়োজন পড়েনি। ডাক্তার বিদায় নেওয়ার পর হীরা আর তার বান্ধবী মারিয়া রাজদিনার ঘরের ভেতরে ঢোকে। তারা দেখে রাজদিনা বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে হা করে তাকিয়ে আছে, যেন সেই ফ্যানটাই জীবনের প্রথম দেখলো। হীরা জিজ্ঞেস করে, তোমার নাম কি? রাজদিনা নিজের নাম বলে। হীরা আবারও জিজ্ঞেস করে, তুমি কি খাবার খাবে? রাজদিনা বলে, যে কোনো। হীরা রাজদিনার জন্য পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। রাজদিনা সেই অচেনা খাবারের দিকে এমন ভাবে তাকায় যেন সে অন্য কোনো গ্রহের বস্তু দেখছে, কারণ স্টোর হাউসের ডাল ভাতের বাইরে সে কখনোই এমন আধুনিক খাবার দেখেনি। রাজদিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি? হীরা অবাক হয়ে বলে, পিৎজা কখনো খাওনি? রাজদিনা মাথা নেড়ে বলে, না। এরপর কালো রঙের কোল্ড ড্রিঙ্কসের গ্লাসের দিকে তাকিয়ে সে সরল মনে প্রশ্ন করে, পানি কালো কেন? এই কথা শুনে হীরা বিস্ময়ে আকাশ থেকে পড়ে। মারিয়া বিরক্তি প্রকাশ করে বলে, নাক বোঝা সাজার ড্রামা করছো নাকি? হীরা রাজদিনের হাতে পিৎজার স্লাইস তুলে দিলে রাজদিনা তা উল্টো করে ধরে খেতে শুরু করে। সে জানেই না পিৎজা কিভাবে খেতে হয়। তারই অদ্ভুত খাওয়া দেখে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। খাওয়া শেষে রাজদিনা সজোরে এক তৃপ্তির ঠেকুর তোলে। তার এই অকৃত্রিম আচরণ দেখে হীরা বুঝতে পারে যে মেয়েটি আসলেই কোনো নাটক করছে না, সে সত্যিই এসব কখনো দেখেনি। এরপর মারিয়া কিছুটা কড়া গলায় তার আসল পরিচয়, বাড়ি কোথায় এসব জানতে চাইলে রাজদিনা একদম চুপ মেরে যায়। নিজের সুরক্ষার জন্য সে অতীত নিয়ে একটি শব্দ উচ্চারণ করে না। পরিচয় না দেওয়ায় বিরক্ত হয়ে মারিয়া তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়। রাজদিনা আবার সেই অন্ধকার রাস্তায় গিয়ে একা দাঁড়ায়। রাজদিনাকে তাড়িয়ে দেওয়ার পর হীরা হঠাৎ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে দেখে নাদিয়া নামের তার এক প্রতিদ্বন্দ্বী ইনফ্লুয়েন্সার লাইভে এসে হীরার তীব্র সমালোচনা করছে। যেহেতু অ্যাক্সিডেন্টের সময় হীরার লাইভ অন ছিল, তাই তার অন স্ক্রিন শত্রুরা এই সুযোগে তাকে নিচে নামানোর নোংরা খেলায় মেতে উঠেছে। নাদিয়া লাইভে বলছিল, হীরা আজ লাইভ কমেন্ট পড়তে পড়তে এক নিরীহ মানুষকে গাড়ি চাপা দিয়েছে। আমি সেই ভুক্তভোগী মানুষটিকে খুঁজছি, তাকে আমি সব রকম সাহায্য করব। নাদিয়ার এই লাইভ দেখে হীরার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারে নাদিয়া যদি আগের রাজদিনাকে খুঁজে বের করে মিডিয়ার সামনে আনে, তবে নাদিয়ার ফলোয়ার্স ও রিচ হু করে বেড়ে যাবে আর হীরা রাতারাতি ভিলেন বনে যাবে। নিজের সোশ্যাল মিডিয়া ইমেজ আর ক্যারিয়ার বাঁচাতে হীরা তক্ষুনি মারিয়াকে বলে, যে কোনো মূল্যে আমাদের সেই মেয়েটিকে আবার খুঁজে বের করতে হবে। ওদিকে নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। রাস্তার এক মোড়ে রাজদিনা যখন বিষণ্ণ মনে বসেছিল, ঠিক তার সামনে দিয়েই কারওয়ান খান আর বাতুরের গাড়িটি ধীর গতিতে পার হয়ে যায়। তারা রাজদিনার দিকে তাকায়ও, কিন্তু মুখে কাদামাটি লেপ্টে থাকায় এবং নোংরা পোশাকের কারণে তারা নিজেদের ঘরের মেয়েকে চিনতে না পেরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে হীরা গাড়ি নিয়ে সেখানে পৌঁছায় এবং রাজদিনাকে দেখতে পায়। সে গাড়ি থেকে নেমে রাজদিনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলে, সরি, আমাদের ভুল হয়ে গেছে। যতদিন না তুমি পুরোপুরি সুস্থ হচ্ছ, তুমি আমার বাড়িতেই থাকবে। হীরা তাকে আবার নিজের সুরক্ষিত ফ্ল্যাটে ফিরিয়ে আনে। বাড়িতে এনে হীরা রাজদিনার হাতে নিজের কিছু ভালো জামা কাপড় দিয়ে বলে, রাস্তায় এত দিন ধরে পড়ে আছো, শরীরে অনেক কাদা লেগেছে, সাহস করে একটু গোসলও করে নাও, ফ্রেশ লাগবে। রাজদিনা বাথরুমের মতো বাথরুমে গিয়ে গোসল সেরে পরিষ্কার হয়ে এসে বিছানায় ঘুমিয়ে পড়ে। ড্রয়িং রুমে মারিয়া হীরাকে সতর্ক করে বলে, এই অচেনা মেয়েকে ঘরে রাখা খুব রিস্কি। হীরা আত্মবিশ্বাসের সাথে বলে, সব দামের জিনিস আমার রুমে আছে, তবুও আমি আমার দরজায় লক করে ঘুমাবো, টেনশন নিও না। পরদিন সকালে হীরা যখন তার ড্রয়িং রুমে নতুন ভিডিও শুটের প্রস্তুতি নিচ্ছিল, তখন রাজদিনা ঘুম থেকে উঠে নিচে আসে। রাজদিনাকে দেখে হীরার হাতের ক্যামেরা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। হীরা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। গত রাতে যাকে মুখে মাটি মাখা নোংরা এক ভিখারিনীর মতো লাগছিল, গোসল করার পর তার ভেতরের আসল রূপ যেন ফুটে বেরোচ্ছে। রাজদিনার অপার্থিব সৌন্দর্য দেখে হীরা হা হয়ে জিজ্ঞেস করে, তুমি কি রাজদিনা? রাজদিনা মৃদু হেসে বলে, হ্যাঁ। হীরা বিস্ময় চাপতে না পেরে বলে, তুমি এত সুন্দর দেখতে, অথচ কাল রাতে এত ময়লা লাগিয়ে রেখেছিলে কেন? রাজদিনা দীর্ঘশ্বাস ফেলে বলে, রাস্তার একটা মহিলা আমাকে বলেছিল মুখে মাটি লাগাতে।
না হলে আমাদের এই দুনিয়ার মানুষ নাকি ছিঁড়ে খাবে। এই কথা শুনে হীরা খিলখিল করে হেসে ওঠে। তুমি শুধু একাই সুন্দর নও এই শহরে, যদি এটাই সত্যি হতো তাহলে আমরা সবাই মুখে মাটি লাগিয়ে রাখতাম। রাজনের চোখ তখন জলে ভরে ওঠে। সে বলে, আপনার তো বাড়ি আছে, আমার তো সেটা নেই, আমি রাস্তায় থাকি। এই বলে সে ফুপিয়ে কেঁদে ওঠে। হীরা তার বাড়ির ঠিকানা জানতে চাইলে রাজদিনা আবারও নীরব হয়ে যায়। তখন হীরা নরম গলায় বলে, আমি তোমাকে হেল্প করতে চাই, কিন্তু তুমি যদি সব না খোলো আমি কিভাবে সাহায্য করব? আমার উপর তোমার বিশ্বাস রাখতে হবে। আস্থাশীল হয়ে রাজদিনা এবার আংশিক সত্য প্রকাশ করে, আমি পাহাড় থেকে এসেছি, আমার বাবা পাহাড়েই থাকে, কিন্তু তার নম্বর আমার কাছে নেই। এদিকে শহরের অন্য প্রান্তে বাতুর কারণ খানকে আশ্বস্ত করার চেষ্টা করছে, বাবা এই অচেনা বড় শহরে ওই মেয়েটি যদি আমাদের সামনেও আসে আমরা তো তাকে চিনতে পারবো না। কারণ খান দাঁতে দাঁত চেপে বলে, আমার মাথা ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন সে বেঁচে আছে। বাতুর বলে, এতদিনে দারবিসের খুনের মামলাটাও হয়তো পুলিশ ঠান্ডা করে ফেলেছে, আমরা যদি আবার সেই পাহাড়ি গ্রামে ফিরে যাই তবে হয়তো কোনো সূত্র পাওয়া যেতে পারে। ওদিকে হীরাকে রাজদিনা তার পুলিশ স্টেশন থেকে পালানো এবং হীরার গাড়ির সাথে ধাক্কা লাগার পুরো সত্যটাই খুলে বলে। কিন্তু হীরা মনে মনে ভাবছিল, এই যুগে বাবা কি তার মেয়েকে মাটির নিচে লুকিয়ে রাখে? অবাস্তব। সে রাজদিনার এই অদ্ভুত গল্প বিশ্বাস করতে পারছিল না। রাজদিনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে বিন্দুমাত্র মিথ্যে বলছে না। হীরা তখন বলে, ঠিক আছে, চলো আমরা সেই হোটেলে যাই যেখান থেকে তুমি পালিয়েছিলে, তোমার ব্যাগ আর ফোন তো ওখানেই আছে। কিন্তু রাজদিনা ভয়ে সিটিয়ে গিয়ে বলে, সে সেই লম্পট রিসেপশনিস্টের মুখোমুখি আর হতে পারবে না। হীরা অভয় দিয়ে বলে, সে তার সাথে এমন এক ভয়ঙ্কর লোক নিয়ে যাবে যে সব সোজা করে দেবে। রাজদিনা তখন হোটেলের বিবরণ দেয়। হীরা এক প্রভাবশালী ও ড্যাশিং বন্ধু রুস্তমকে পুরো বিষয়টি জানায়। রুস্তম হীরা ও রাজদিনাকে নিয়ে সেই হোটেলে চড়াও হয়। রাজদিনা চিনতে পারার ভয়ে বোরখা ও নিকাব পরে তাদের সাথে যায়। হোটেলের সেই রিসেপশনিস্ট প্রথমে কোনো মেয়ের আসার কথা সম্পূর্ণ অস্বীকার করে। তখন রাজদিনা বাধ্য হয়ে তার মুখের নিকাবটি সরায়। নিকাব সরানোর সাথে সাথে রুস্তম যেন প্রথম দেখাতেই রাজদিনার মায়াবী চেহারার প্রেমে পড়ে যায়। তবে রিসেপশনিস্ট তখনও চুরির সুরে অস্বীকার করতে থাকলে রুস্তম রেগে আগুন হয়ে যায়। সে কাউন্টার টপকে লম্পটটার কলার চেপে ধরে এলোপাথারি মারতে শুরু করে। রুস্তমের এই রুদ্ররূপ দেখে রাজদিনা ভয়ে কাঁদতে শুরু করে। রুস্তম হুঙ্কার দিয়ে বলে, মেয়েটির জিনিসপত্র আর টাকা জলদি ফেরত দে। মার খেয়ে রিসেপশনিস্ট কাঁপতে বলে, টাকা তো আমি খরচ করে ফেলেছি, তবে জিনিসপত্র সব এখানে আছে। রাজদিনার ফোনের কথা জিজ্ঞেস করলে সে বলে, ফোনটি সে ফ্যাক্টরি রিসেট মেরে দিয়েছে। এই কথা শুনে হীরার মাথায় হাত, কারণ ফোন রিসেট হওয়ার মানে দারবেশের সেই একমাত্র ফোন নম্বরটি চিরতরে হাওয়া হয়ে গেছে। রিসেপশনিস্ট রাজনের ব্যাগ ও কাপড় ফেরত দিলে রুস্তম তাকে টাকা আদায়ের শেষ হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফেরার পথে রাজদিনার অনুরোধে তারা আবারও আহসানের বাড়ির সামনে যায়। হীরার সাথে নামতে চাইলে রাজদিনা বলে, ওখানকার মহিলাটি অনেক অদ্ভুত ও রাগী, আমি একাই যাই। রাজদিনা আহসানের কলিং বেল বাজাতেই সেই বিধবা পুত্রবধূ দরজা খোলে এবং রাজদিনাকে দেখেই মুখ বাঁকিয়ে গেট বন্ধ করতে যায়। রাজদিনা গেট চেপে ধরে আকুল হয়ে বলে, দয়া করে শুনুন, বাবা বলেছিল আমি এখানে এলে সেও চলে আসবে, কিন্তু আমার ফোন হারিয়ে গেছে, আমি আপনার সাথে শুধু কথা বলে চলে যাব। রাজদিনের আকুলতা দেখে মহিলাটি তাকে ভেতরে ঢোকার অনুমতি দেয়। মহিলাটি বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে কিভাবে সাহায্য করব বলো তো? রাজদিনা বলে, আপনি আমাকে আপনার ফোন নম্বরটি দিয়ে দিন, আমার বাবা যদি কখনো এখানে আসে আপনি দয়া করে আমাকে একটা ফোন করবেন। মহিলাটি আর ঝামেলা না বাড়িয়ে তার নম্বরটি রাজদিনের হাতে তুলে দেয়। একই সময়ে ভাগ্য যেন রাজদিনার সাথে কানামাছি খেলছে। বাতুর দারবিসের সেই পরিত্যক্ত মাটির নিচের ঘরে তল্লাশি চালিয়ে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। সেখানে স্বয়ং আরমোহানের বন্ধু আহসানের বাড়ির এই ঠিকানাটি লেখা ছিল। বাড়ি ফিরে হীরা রুস্তমকে ফোনের মাধ্যমে রাজদিনের সমস্ত খবরাখবর দেয়। রুস্তম নিজের ঘরে বসে রাজদিনের মায়াবী মুখের কথা ভেবে আপন মনে হাসছিল। ওদিকে রাজদিনা হীরাকে এসে আনন্দের সাথে বলে যে সে আহসানের বাড়ির নম্বরটি নিয়ে এসেছে। হীরা তখন বলে, এটা তো খুব ভালো কথা। রাজদিনা তখনই সেই নম্বরে ফোন করতে চাইলে হীরা বাধা দিয়ে বলে, এখন অনেক রাত হয়েছে, সকালে ফোন দিলেই হবে। রাজদিনা হীরার ড্রেসিং টেবিল
স্টাইলের অনেক মেকআপ সামগ্রী দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি তোমার দোকান? হীরা হেসে বলে, এসব আমার কাজের জিনিস, আমি কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও বানাই। রাজদিনা অবুঝের মতো বলে, যেটা সকালে করেছিলে? হীরা বলে, হ্যাঁ, কন্টেন্ট বানালে অনেক টাকা আসে। এই কথা শুনে রাজদিনার চোখ চকচক করে ওঠে। সে বলে, এভাবে ক্যামেরার সামনে লাফালাফি করলে টাকা ইনকাম হয়? আমি তো জীবনে ঘরে বসে এমন কত লাফিয়েছি, কেউ তো আমাকে একটা টাকাও দেয়নি। রাজদিনার এই সরল উক্তিতে হীরা মুচকি হাসে। পরদিন সকালে বাতুর সেই ডায়েরির ঠিকানাটি কারণ খানের হাতে দিয়ে বলে, বাবা, এই ঠিকানায় গেলেই হয়তো আরমোহানের মেয়ের কোনো সূত্র পাওয়া যাবে। সকালে হীরা যখন তার নতুন কন্টেন্টের ভিডিও বানাচ্ছিল, রাজদিনা সেই মহিলার নম্বরে ফোন করার জন্য ব্যাকুল হয়ে আসে। হীরা কিছুটা বিরক্ত হয়ে ফোনটি দিলে রাজদিনা কল করে, কিন্তু ওপাশ থেকে কলটি বারবার কেটে দেওয়া হচ্ছিল। আসলে ওদিকে ওই মহিলার বাচ্চাটি ফোন নিয়ে গেমস খেলছিল, তাই সে বারবার কলটি কেটে দিচ্ছিল। কিন্তু রাজদিনা ভাবছিল মহিলাটি ইচ্ছে করেই তার ফোন ধরছে না। হীরা তখন রাজদিনাকে বলে, তুমি যখন এসেছই, আমার এই ভিডিওটা একটু শুট করে দাও তো। হীরা তাকে ক্যামেরার অ্যাঙ্গেল শিখিয়ে দেয়, কিন্তু রাজদিনা ঠিকঠাক করতে পারে না। হীরা হাসতে হাসতে তাকে আবার বুঝিয়ে দেয়। এরপর থেকে হীরার সমস্ত ভিডিও রাজদিনা শুট করতে শুরু করে এবং সে খুব দ্রুতই এতে পারদর্শী হয়ে ওঠে। হীরা তারিফ করে বলে, তুমি তো অনেক ভালো ভিডিও বানিয়েছো। রাজদিনা আবার ফোন করার চেষ্টা করলে ওপাশ থেকে আবারও ফোন কেটে দেওয়া হয়। হীরা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জামানায় কেউ কাউকে ফ্রিতে হেল্প করে না। ঠিক এই সময়ে আহসানের বাড়ির সামনে এসে থামে কারওয়ান খান ও বাতুরের গাড়ি। তারা কলিং বেল বাজাতেই সেই মহিলা দরজা খুলে, আহসানকে ডাকো। মহিলাটি ভয় পেয়ে বলে, সে আসতে পারবে না, সে প্যারালাইজড। কারওয়ান খান চোখ রাঙিয়ে জিজ্ঞেস করে, সে কি করত? মহিলা বলে, সে সরকারি অফিসার ছিল। কারওয়ান খানের তখন মনে পড়ে যায় যে আরমোহান তার বন্ধু আহসানের কথা বলেছিল। কারণ সোজা সাপটা প্রশ্ন করে, এখানে 19-20 বছর বয়সী কোনো মেয়ে এসেছে কিনা বলো, আমরা তাকে নিতে এসেছি। মহিলাটি ভয় পেয়ে বানিয়ে বলে, না, এখানে কোনো মেয়ে আসেনি। কারওয়ান খান ধমকের সুরে বলে, আমি এখানে লাইন মারতে আসিনি, ওই মেয়েটিকে নিতে এসেছি, সত্যি বলো। মহিলা এবার সাহসে ভর করে বলে, বললাম তো এখানে কোনো মেয়ে আসেনি, আপনার এখান থেকে না গেলে আমি পুলিশ ডাকবো। এই কথা শুনে বাতুর রাগে চিৎকার করে উঠলে কারণ তাকে শান্ত করে। মহিলাটি ভয় পেয়ে তড়িঘড়ি করে দরজা বন্ধ করে ভেতরে দাঁড়িয়ে কাঁপতে থাকে। বাইরে দাঁড়িয়ে কারণ খান বাতুরকে গালি দিয়ে বলে, তোর অপদার্থ ভাই আরমোহান যদি এসব নোংরামি না করে যেত, আজ এই বয়সে আমাদের এভাবে কুকুরের মতো ঘুরতে হতো না। বাতুর বলে, তাহলে কি চলে যাব বাবা? কারণ বলে, না, এখানেই ঘাঁটি গাড়বো। আমার সাবকনসিয়াস মাইন্ড বলছে মেয়েটি এই বাড়ির আশেপাশে আছে। জানলার ওপাশ থেকে তাদের এই ভয়ানক কথাবার্তা শুনে ভেতরে থাকা মহিলাটি আতঙ্কে জমে যায়। ওদিকে রোস্তম হীরাকে ফোন করে জানায় যে সে শোরুম থেকে একটি নতুন মডেলের গাড়ি এনেছে, হীরা চাইলে সেটা নিয়ে শুট করতে পারে। হীরা সানন্দে রাজি হয়ে রাজদিনাকে নিয়ে শুটে চলে যায়। রাজদিনা নিখুঁতভাবে হীরার ভিডিও শুট করে দেয়। রাতে হীরা যখন ভিডিওর এডিটিং দেখছিল, রাজদিনা সোফায় বসে প্রশ্ন করে, আমি একটা জিনিস বুঝতে পারছি না হীরা, মানুষ কেন ক্যামেরার সামনে ভিডিও বানায় আর কেনই বা অন্য মানুষ বসে বসে সেগুলো দেখে? হীরা হাসে, আসলে মানুষের বাস্তব জীবনটা অনেক বোরিং, এই ভিডিওগুলো মানুষকে একটু আনন্দ দেয় তাই দেখে। কিন্তু চার দেয়ালের বন্দি দশা থেকে আসার রাজদিনার মাথায় এই আধুনিক তত্ত্ব ঠোকে না। রাজদিনা জিজ্ঞেস করে, তুমি কবে থেকে ভিডিও বানাও? হীরা এই প্রশ্নটি এড়িয়ে যায়। রাজদিনা আবার সরল মনে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করতেই হীরার মুখটা কালো হয়ে যায়। সে ড্রয়িং রুম থেকে উঠে ব্যালকনিতে চলে যায়। রাজদিনাও তার পেছনে পেছনে গিয়ে পাশে বসে অপরাধীর মতো বলে, আমি কি খারাপ কিছু বলেছি হীরা? হীরা আকাশের দিকে তাকিয়ে বলে, না, তেমন কিছু না। আসলে তোমার যেমন একটা অতীত কাহিনী আছে, এই শহরের প্রতিটা মানুষেরই তেমন কোনো না কোনো গল্প আছে। রাজদিনা কৌতূহলী হলে হীরা এক দীর্ঘশ্বাস ফেলে তার অতীতের অন্ধকার পাতাগুলো খোলে। আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্যে দেখতে পাই হীরার বাবা ছিলেন একজন অতি সাধারণ ট্যাক্সি ড্রাইভার। তিনি সততার সাথে হালাল ইনকাম করতেন, কিন্তু সেই সামান্য উপার্জনে হীরার মায়ের সংসার চলত না। টাকা নিয়ে তার বাবা মায়ের মধ্যে প্রতিদিন প্রচন্ড ঝগড়াঝাটি ও অশান্তি হতো। এই নিত্যদিনের অভাব আর অশান্তি থেকে মুক্তি পেতে হীরা একদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো শুরু করেছিল। কিন্তু শুরুর
শুরুর দিকে তার ভিডিওতে কোনো ভিউজ আসতো না, তখন তার মারিয়া নামের সেই বান্ধবী তাকে পরামর্শ দেয়, তোর ঘরের ব্যাকগ্রাউন্ড ভালো না, দেয়ালের রং চটা, আর তোর জামা কাপড়ও সস্তা, ভালো লাইটিং আর সেটিং না হলে ভিউজ বাড়বে না। মারিয়া নিজের টাকা দিয়ে হীরাকে আধুনিক ড্রেস কিনে দেয় এবং ভালো ফ্রেমিং করে ভিডিও বানিয়ে দিতে শুরু করে। এভাবেই আস্তে আস্তে হীরা হিট হতে থাকে। হীরা ফ্যামিলির সবার চোখ ফাঁকি দিয়ে এই কাজ করত, কিন্তু একদিন এক চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় হীরার বাবার আশেপাশের লোকজনের মুখে নিজের মেয়ের নামে চরম বাজে ও অশ্লীল সমালোচনা শুনতে পান তিনি। লোকজনের মোবাইল স্ক্রিনে নিজের মেয়ের ভিডিও দেখে বাবার মাথায় রক্ত চড়ে যায়। আসলে হীরার ফ্যামিলি ছিল ইসলামিক ফ্যামিলি, আর হীরার বাবা চাইতেন হীরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর পর্দা করে, কিন্তু সে যখন সোশ্যাল মিডিয়ায় নিজের ফেস দেখিয়ে বেপর্দা হয়ে ভিডিও বানায়, এটা দেখে তিনি রাগে কাঁপতে কাঁপতে বাড়ি গিয়ে হীরার ঘরে ঢুকে দেখেন হীরা তখন ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছে। বাবা চিৎকার করে বলেন, আমি বাইরে যা শুনেছি সব সত্যি। তিনি হীরার মোবাইল কেড়ে নিতে গেলে হীরা চিৎকার শুরু করে। মা ছুটে এলে বাবা সব খুলে বলেন। রাগে ও অপমানে মা হীরাকে বেদম মারধর করেন, আর বাবা তড়িঘড়ি করে তার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। পরদিন পাত্রপক্ষ তাকে দেখতে আসে, কিন্তু হীরার মডার্ন চালচলন দেখে পাত্রপক্ষের ফ্যামিলি তাকে রিজেক্ট করে চলে যায়। সেই রাতে হীরা আবার চোরের মতো ভিডিও বানাতে গেলে বাবা এসে তাকে বাধা দেন। হীরা তখন বাবার সাথে তর্ক করে বলে, কেন করবো না এসব, তুমি আমার জীবনের জন্য কি করেছো? বাবা বুক ভাঙা কণ্ঠে বলেন, যা একজন বাবা তার সন্তানের জন্য করে তার সবটাই করেছি আমি। হীরা চিৎকার করে বলে, সোশ্যাল মিডিয়া থেকে আজকাল মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে, আমি এই অভাবের সংসারে থাকবো না। বাবা রাগের মাথায় বলেন, তবে তুই এই বাড়ি থেকে দূর হয়ে যা। হীরাও জেদ ধরে ঘর থেকে বের হয়ে যেতে থাকলে বাবা মা তাকে আটকানোর আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু হীরা কারো কথা না শুনে সেই রাতে ঘর ছাড়ে। এরপর সে মারিয়ার সাথে মিলে মডার্ন ড্রেস পরে প্রফেশনাল ভিডিও বানানো শুরু করে এবং আজ সে এই পজিশনে রয়েছে। রাজদিনা জিজ্ঞেস করে, তোমার সেই বান্ধবী মারিয়ার কি খবর? হীরার গলা বুঝে আসে। একদিন একটা চলন্ত ট্রেনের দরজা থেকে মাথা বের করে ভিডিও শুট করার সময় অপোজিট থেকে আসা একটা ট্রেনের ধাক্কায় সে অন দ্য স্পট মারা যায়। রাজদিনা পরম মমতায় হীরাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। ওদিকে অন্ধকার জগতের এক মস্ত বড় গডফাদার ও প্রভাবশালী রাজনৈতিক নেতা ওয়াজেদ সাহেবের ড্রয়িং রুমে বসে আছে কারওয়ান খান এবং বাতুর। অতীতে কারওয়ান খান এই ওয়াজেদ সাহেবকে এক মস্ত বড় বিপদ থেকে বাঁচিয়েছিল, তাই আজ সে আরমোহানের সেই মেয়েকে খুঁজে বের করার জন্য ওয়াজেদের সাহায্য প্রার্থনা করতে এসেছে। ওয়াজেদ হাসি মুখে বলে, কোনো চিন্তা করো না কারওয়ান খান। ওয়াজেদ তার সবচেয়ে বিশ্বস্ত ও ডান হাত কর্মীকে ভেতরে ডেকে পাঠায়। দরজা ঠেলে যখন সেই কর্মীটি ভেতরে আসে, আমরা চমকে উঠি। সে আর কেউ নয়, রুস্তম। রুস্তম আসলে ওই ক্ষমতাধর ওয়াজেদ সাহেবের হয়ে সমস্ত আন্ডারওয়ার্ল্ড এবং 2 নম্বরই কাজ নিয়ন্ত্রণ করে। রুস্তম ড্রয়িং রুমে ঢুকে কারওয়ান ও বাতুরকে দেখে এবং তাদের মুখের কাহিনী শুনে মুহূর্তের মধ্যে বুঝতে পারে যে এরা দুজনই আসলে রাজদিনার সেই খুনে জালেম দাদা এবং চাচা। ওয়াজেদ সাহেব রুস্তমকে আদেশ দেয়, এই মুহূর্ত থেকে তুমি এদের সাথে থাকবে এবং ওই মেয়েটিকে খুঁজে বের করবে। রুস্তম বাধ্য ছেলের মতো মাথা নাড়লেও ভেতরে ভেতরে সে রাজদিনাকে বাঁচানোর ছক আঁকতে শুরু করে। পরদিন সকালে রাজদিনার সে হারিয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে দারবিশের জমানো টাকা ছিল, সেটাতে আইনি জটিলতা কেটে সমস্ত টাকা ফিরে আসে। নিজের ফোনে টাকার মেসেজ দেখে রাজদিনা খুশিতে আত্মহারা হয়ে তক্ষুনি আসনের বাড়িতে সেই মহিলার কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে মহিলাটি তাকে আড়ালে ডেকে ফিস করে বলে, কাল তোমার দাদা আর চাচা গুন্ডা নিয়ে এই বাড়িতে এসেছিল, তারা তোমাকে খুঁজছে। ঠিক তখনই বাইরের রুস্তম তার গাড়িতে করে বাতুর আর কারওয়ান খানকে নিয়ে সেই আসনের বাড়ির সামনে এসে ব্রেক কষে। বাতুর আর কারওয়ান খান গাড়ি থেকে নামতে গেলে রুস্তম তাদের আটকে দিয়ে বুদ্ধি কাটিয়ে বলে, আপনারা বাইরেই থাকুন, আমি একাই ভেতরে যাব। আপনারা একসাথে ঢুকলে ওই মহিলাটি সন্দেহ করে ভেতরের কোনো মেয়েকে পেছনের দরজা দিয়ে লুকিয়ে ফেলতে পারে। তারা রুস্তমের কথায় রাজি হয়ে বাইরে অপেক্ষা করে। রুস্তম গাড়ি থেকে নেমে তড়িঘড়ি করে হীরাকে ফোন করে জিজ্ঞেস করে, রাজদিনা
কোথায়? হীরা জানায় সে তো তার বাবাকে খুঁজতে সেই আহসানের বাড়িতে গেছে। এই কথা শুনে রুস্তমের বুক কেঁপে ওঠে। রাজদিনার প্রতি তার মনের কোণে যে ভালোবাসা জন্মেছিল তা তাকে ব্যাকুল করে তোলে। সে হন্তদন্ত হয়ে আহসানের বাড়ির ভেতরে ঢুকে রাজদিনা ও সেই মহিলাকে দেখতে পায়। রুস্তম রাজদিনের হাত ধরে ফিসফিস করে বলে, তোমার দাদা আর চাচা ঠিক এই মুহূর্তে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, তারা তোমাকে পেলে মেরে ফেলবে। এই কথা শুনে রাজদিনা আর সেই মহিলা ভয়ে কাঁপতে থাকে। রুস্তম রাজদিনাকে শক্ত করে ধরে বলে, তুমি এই ঘর থেকে এক পাও বাইরে বের হবে না। রুস্তম রাজদিনাকে ভেতরে লুকিয়ে রেখে বাইরে এসে কারওয়ান খানকে সম্পূর্ণ মিথ্যা রিপোর্ট দেয় ভেতরে কোনো মেয়ে আসেনি। কিন্তু চতুর কারওয়ান খান তারা দুজনেই রুস্তমকে সন্দেহের চোখে দেখতে দেখতে ওয়াজেদ সাহেবের বাড়িতে ফিরে আসে। রুস্তম তাদের সেখানে নামিয়ে দিয়েই চিতার গতিতে গাড়ি ছুটিয়ে আবার আহসানের বাড়িতে ফিরে আসে এবং রাজদিনাকে গাড়ি তুলে নিয়ে সুরক্ষিত স্থানে রওনা হয়। যাওয়ার সময় সেই মহিলাটি রাজদিনাকে শেষবারের মতো বলে দেয়, তোমার বাবা যদি কখনো আসে আমি তোমাকে কল করব, কিন্তু তুমি আর এখানে এসে তোমার বিপদ এবং আমার বিপদ ডেকো না, না হলে আমি বাধ্য হয়ে তোমার দাদাকে সব সত্যি বলে দেব। গাড়িতে বসে রাজদিনা রুস্তমকে জিজ্ঞেস করে, আপনি আমার জীবনের এই গোপন কাহিনী কিভাবে জানলেন? রুস্তম স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, হীরা আমাকে সব বলেছে। রুস্তম লক্ষ্য করে রাজদিনার হাতে কোনো ফোন নেই। সে জিজ্ঞেস করে, তোমার ফোন কোথায়? রাজদিনা বলে, আমার কাছে টাকা ছিল না, কিন্তু আজই আমার অ্যাকাউন্টে সব টাকা এসেছে, আমি একটা নতুন ফোন নেব। রুস্তম বলে, তোমার দাদা আর চাচা তোমাকে মারার জন্য পুরো শহর চষে বেড়াচ্ছে আর তুমি ফোন ছাড়া ঘুরছো। আমরা এখনই একটা বড় শোরুমে থামবো এবং তোমার জন্য ফোন আর সিম কার্ড নেব। সে রাজদিনার কাছে আইডি কার্ড চাইলে রাজদিনা মাথা নিচু করে বলে যে তার কোনো পরিচয়পত্র নেই। রুস্তম অভয় দিয়ে বলে, কোনো চিন্তা করো না, আমি নিজেই তোমার একটি জাল আইডি কার্ড বানিয়ে দেব। সে নিজের নামে একটি সিম কার্ড তুলে রাজদিনার ফোনে লাগিয়ে দেয়। রাজদিনা ক্লান্ত গলায় বলে, আমি হীরাপুর বাড়িতে যাব, আমার খুব টেনশন হচ্ছে। রুস্তম তার দিকে মায়াবী চোখে তাকিয়ে বলে, যতদিন রুস্তম বেঁচে আছে এই দুনিয়ার কেউ তোমার একটা চুলও স্পর্শ করতে পারবে না, চোখ বন্ধ করে ভরসা রাখতে পারো। বাড়ি ফিরে রুস্তম হীরাকে সব ঘটনা খুলে বলে এবং রাজদিনাকে বুঝিয়ে বলে, রাজদিনা তোমাকে এখন অতীত ভুলে এই আধুনিক শহরে এক নতুন জীবন শুরু করতে হবে। রাজদিনা কেঁদে ফেলে বলে, কিন্তু আমি আমার বাবাকে কিভাবে পাবো? রুস্তম তার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি কথা দিচ্ছি আমি নিজেই তোমার বাবাকে খুঁজে বের করব, তবে তার আগে তোমার একটা অফিসিয়াল আইডি কার্ড বানাতে হবে। হীরা অবাক হয়ে জিজ্ঞেস করে, সেটা কিভাবে সম্ভব রুস্তম? ওর তো কোনো প্রমাণই নেই। রুস্তম তার আন্ডার ওয়ার্ল্ডের বুদ্ধি খাটিয়ে বলে, এই শহরে সম্প্রতি মারা গেছে এমন কোন তরুণী মেয়েকে খুঁজতে হবে যার ডেথ সার্টিফিকেট এখনো ইস্যু হয়নি। সেই মেয়ের প্রোফাইল ব্যবহার করেই আমরা রাজদিনার একটি নতুন পরিচয়পত্র তৈরি করব। এরপর রুস্তম আবার গডফাদার ওয়াজেদের বাড়িতে ফিরে আসে। কারওয়ান খান হতাশ হয়ে ওয়াজেদকে বলে, ওয়াজেদ ভাই, আমাদের এবার গ্রামে ফিরে যেতে হবে। এই বিশাল শহরে মেয়েটাকে খোঁজা খড়ের গাদায় সুই খোঁজার মতো। ওয়াজেদ রুস্তমের পিঠে হাত রেখে বলে, কোনো টেনশন করো না কারওয়ান ভাই, আমার রুস্তম আছে, সে আহসানের বাড়ির উপর 24 ঘন্টা কড়া নজর রাখছে। রুস্তমও বানিয়ে বলে যে সে সিসিটিভি ক্যামেরা দিয়ে সব রেকর্ড করছে। কারওয়ান খান রুস্তমের উপর পূর্ণ দায়িত্ব সঁপে দেয়। এরপর রুস্তম নিজেই গাড়ি চালিয়ে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দিতে রওনা হয়। পথিমধ্যে রুস্তম কৌশলে কারওয়ান খানকে রাজদিনের বাবা মায়ের কথা জিজ্ঞেস করলে কারওয়ান খান এক নিষ্ঠুর মিথ্যে বলে, আর বলো না, ওই অভিশপ্ত মেয়েটার বাবা মা ওর জন্মের পরই এক অ্যাক্সিডেন্টে মারা গেছে। রুস্তম স্টিয়ারিং ধরে ভেতরে ভেতরে রাগে কাঁপতে থাকে। সে লুকিয়ে নিজের ফোন থেকে কারওয়ান আর বাতুরের একটি স্পষ্ট ছবি তুলে হীরার ফোনে পাঠিয়ে দেয়। রাজদিনা যেহেতু তার আসল দাদা আর চাচাকে কোনোদিন দেখেনি, তাই হীরা তাকে সেই ছবি দুটি দেখিয়ে বলে, রাজদিনা ভালো করে দেখে নাও, এই দুই জল্লাদি হলো তোমার আসল চাচা আর দাদা। পরদিন এক রেস্তোরাঁয় হীরা আর রাজদিনা বসেছিল। সেখানে রুস্তম এসে যোগ দেয়। হীরা রুস্তমকে বলে, রুস্তম, রাজদিনা তার বাবার জন্য দিনরাত পাগলের মতো কাঁদছে, তুমি কি একটু খোঁজ নিয়ে দেখবে? রুস্তম রাজদিনার দিকে তাকিয়ে বলে, আমি আমার সমস্ত নেটওয়ার্ককে কাজে লাগিয়েছি রাজদিনা, একটু সময় দাও। রাজদিনা রুস্তমের হাত ধরে আকুল হয়ে বলে, আপনি প্লিজ আমার বাবাকে খুঁজে দিন, আমি সারা জীবন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। রুস্তম তাকে আশ্বস্ত করে বিদায় নেয়, কিন্তু গাড়ি চালানোর সময়ও তার মন
জুড়ে শুধু রাজদিনের সে মায়াবী মুখটাই ভাসছিল। রুস্তমও বুঝতে পারে সে রাজদিনাকে নিজের জীবনের থেকে একটু বেশি ভালোবেসে ফেলেছে। ওদিকে বাড়ি ফিরে রাজদিনা হীরাকে জড়িয়ে ধরে বলে, আপু কবে আমি বাবাকে ফিরে পাবো? হীরা তখন এক মোক্ষম বুদ্ধি দেয়, দেখো রাজদিনা, এই শহরে তোমার বাবা, রুস্তম আর ওই মহিলা ছাড়া তোমাকে কেউ চেনে না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে সোশ্যাল মিডিয়ায় ভিডিও কন্টেন্ট বানাতে শুরু করো। তোমার ভিডিও যখন ইন্টারনেটে ভাইরাল হয়ে লাখ লাখ মানুষের ফোনে পৌঁছাবে, তখন তোমার বাবার কাছেও সেই ভিডিও নিশ্চিত যাবে, আর ভিডিওতে তোমাকে দেখা মাত্রই সে নিজেই ছুটে আসবে তোমার কাছে। এই অভিনব আইডিয়া শুনে রাজদিনার চোখ খুশিতে চকচক করে ওঠে, আর হীরা তখনই তার ফোনে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে রাজদিনের সুন্দর সুন্দর ছবি তুলতে শুরু করে। পরদিন সকালে রুস্তম এসে রাজদিনের হাতে সেই মৃত মেয়ের প্রোফাইল দিয়ে তৈরি করা আসল লিগ্যাল আইডি কার্ড তুলে দেয়। নিজের নামের পরিচয়পত্র পেয়ে রাজদিনা অনেক খুশি হয়। রুস্তম হীরাকে আড়ালে ডেকে রাজদিনের ব্যাপারে জিজ্ঞেস করলে হীরা উচ্ছ্বাসের সাথে বলে, রাজদিনা এখন থেকে আমার সাথে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবে। এই কথা শোনা মাত্র রুস্তম রেগে আগুন হয়ে যায়। কখনোই না, রাজদিনা কোনো ভিডিও বানাবে না। সে ক্যামেরার সামনে এলে সবার নজরে পড়ে যাবে এবং তার শত্রুরা তাকে সহজে ট্র্যাক করে ফেলবে। হীরাও দমে যাওয়ার পাত্র নয়। সে চেঁচিয়ে বলে, ও ফেমাস হলে ওর বাবা ওকে খুঁজে পাবে। এই নিয়ে হীরা আর রুস্তমের মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এবং রুস্তম রাগে ফোঁস করতে করতে সেখান থেকে চলে যায়। রাজদিনা রান্নাঘর থেকে তাদের জন্য চা বানিয়ে এসে দেখে রুস্তম চলে গেছে। হীরা ক্ষোভের সাথে বলে, ওই খিটখিটে লোকটা চলে গেছে। হীরা রাজদিনাকে সাবধান করে বলে, তুমি ওই রুস্তমের থেকে একটু দূরত্ব বজায় রেখো। ও তোমার জন্য একটা প্রবলেম তৈরি করতে পারে, আর আমার মনে হয় সে তোমাকে অন্য চোখে পছন্দ করে। রাজদিনা হীরার কথার আসল গভীরতা না বুঝে সরল মনে হেসে বলে, পছন্দ তো আমিও করি আপু। সে আমাকে কত হেল্প করেছে, কত ভালো মানুষ, আর আমার জন্য আইডি কার্ড পর্যন্ত বানিয়ে এনেছে। রাজদিনা আসলে গ্রামীণ ও বন্দি পরিবেশে বড় হওয়ায় ছেলে মেয়ের জাগতিক প্রেম ভালোবাসার সম্পর্কে বিন্দুমাত্র আইডিয়া তার ছিল না, তাই সে বিষয়টিকে অত্যন্ত হালকা ভাবে নেয়। হীরা তখন একটু বুঝিয়ে বলে যে রুস্তমের পছন্দটা সাধারণ ভালো লাগা নয়, এটা হলো একতরফা ভালোবাসা। এরপর হীরা বলে, জলদি রেডি হয়ে নাও, আমরা তোমার জন্য একটা দামি স্মার্টফোন কিনতে যাব। তারা দুজন শোরুম থেকে নতুন মোবাইল কিনে বাড়ি ফেরে। হীরা পরম যত্নে রাজদিনার ফোনে নতুন সিম কার্ড লাগিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব চ্যানেল আর তার অফিসিয়াল অ্যাকাউন্ট খুলে দেয়। এরপর সে রাজদিনাকে আধুনিক ভিডিও কন্টেন্টের অ্যালগোরিদম বোঝায় এবং বিভিন্ন ভাইরাল ভিডিও দেখায়। পরবর্তী দিনগুলোতে হীরা রাজদিনাকে সুন্দর করে সাজিয়ে মডার্ন কস্টিউম পরিয়ে ভিডিও শুট করতে শুরু করে। সে তাকে ক্যামেরার সামনে দাঁড়ানোর বিভিন্ন পোজ এবং এক্সপ্রেশন শিখিয়ে দেয়। সময়ের সাথে সাথে রাজদিনা অত্যন্ত দ্রুত কন্টেন্ট মেকিং শিখে ফেলে এবং নিজের অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে থাকে। একসময় হীরা এ রাজদিনা একসাথে কোলাবোরেশন ভিডিও বানানো শুরু করে। ভিডিওর ভিউজ আর কমেন্ট দেখে রাজদিনা ভীষণ হ্যাপি ছিল। সে যেন এই নতুন পৃথিবীতে বেঁচে থাকার এবং বাবাকে খুঁজে পাওয়ার একটা নতুন আশার আলো খুঁজে পেয়েছে। ওদিকে রুস্তম নিজের মোবাইলে হীরা আর রাজদিনার সেই নাচ গানের ভিডিও দেখে রাগে ফেটে পড়ছিল, কারণ সে প্রথম থেকেই এই সস্তা জনপ্রিয়তার বিরুদ্ধে ছিল। দিন যত গড়াতে থাকে রাজদিনা ডিজিটাল দুনিয়ায় তত বেশি এক্সপার্ট হয়ে ওঠে। একদিন হীরা তাকে এসে বলে, সামনের শনিবারে এই শহরের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের একটা গ্র্যান্ড মিটিং এ সাকসেস পার্টি আছে, আমরা দুজনেই সেখানে যাব। কিন্তু রাজদিনা মুখ কুচকে বলে, ধুর আপু, ওখানে গিয়ে আমি বোর হয়ে যাব, আমি যাব না। হীরা তাকে বুঝিয়ে বলে, আরে বোকা, ওখানে বড় বড় ইউটিউবাররা আসবে, সবার সাথে মিট আপ করলে তোমার ফলোয়ার্স বাড়বে, স্পন্সরশিপ আসবে আর লাখ লাখ টাকা ইনকাম হবে। রাজদিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, ফলোয়াররা কেন আমাকে ফ্রিতে টাকা দেবে আপু? হীরা হেসে বলে, ফলোয়াররা টাকা দেয় না রে, আমাদের ইউনিক কন্টেন্টের জন্য ব্র্যান্ড কোম্পানিগুলো আমাদের টাকা দেয়। হীরার জোরাজুরিতে রাজদিনা অবশেষে যেতে রাজি হয়। শনিবার রাতে তারা দুজন জমকালো ড্রেস পরে সেই কন্টেন্ট ক্রিয়েটরদের হাই প্রোফাইল পার্টিতে রওনা হয়। গাড়িতে যাওয়ার সময় রাজদিনা জানলার বাইরে তাকিয়ে থাকলে হীরা তাকে বলে, দেখেছো তো, ইন্টারনেট হলো এক জাদুকরী নতুন দুনিয়া, কারণ এই ইন্টারনেটে মাত্র এক ক্লিকের মাধ্যমে পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষের সাথে ফেস টু ফেস ভিডিও কল করা যায়। এক ক্লিকে ঘরে বসে খাবার, ডক্টরস, নার্স সবকিছুই হাতের মুঠোয় পাওয়া যায়। রাজদিনা মুগ্ধ হয়ে বলে, তা অবশ্য ঠিক বলেছ। হীরা তাকে সতর্ক করে বলে, পার্টির দিকে একটু সাবধানে থেকো, খেয়াল রেখো কেউ যেন লুকিয়ে তোমার অজান্তে কোনো ভিডিও না বানায়।
এই লাইনের মেয়েরা একে অপরকে দেখে চরম জেলাস ফিল করে। তারা জমকালো পার্টিতে প্রবেশ করে। লাউঞ্জের ঝলমরে আলো আর চেনা ইনফ্লুয়েন্সারদের দেখে হীরা নিমেষেই বাকিদের সাথে আড্ডায় মশগুল হয়ে পড়ে এবং রাজদিনের কথা সম্পূর্ণ ভুলে যায়। রাজদিনের ভিড় থেকে কিছুটা দূরে গিয়ে হলের মাঝখানে থাকা একটি চোখ ধাঁধানো পানির ফোয়ারার সামনে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকে। চার দেয়ালের নিচে বড় হওয়া মেয়েটি জীবনের প্রথমবার অমন আলোর ফোয়ারা দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জুনায়েদ নামের এই শহরের এক অত্যন্ত অহংকারী ও মস্ত বড় কন্টেন্ট ক্রিয়েটর নিজের ফোন দিয়ে লাইভ ভিডিও বানাতে বানাতে ফোয়ারার দিকে আসছিল। সে পানির আলোর সামনে রাজদিনের অপার্থিব রূপ দেখে থমকে দাঁড়ায়। সে রাজদিনের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারে মেয়েটি নতুন। সে সস্তা পপুলারিটির জন্য রাজদিনের গা ঘেঁষে দাঁড়িয়ে জোরপূর্বক তাকে নিজের লাইভ ভিডিওর ফ্রেমে টানার চেষ্টা করে। রাজদিনা বিরক্ত হয়ে অত্যন্ত ভদ্রভাবেই তাকে না করে দেয়। দয়া করে আমার ভিডিও বানাবেন না, আমি এতে স্বাচ্ছন্দ্য নই। কিন্তু জুনায়েদ তার অহংকারে অন্ধ হয়ে রাজদিনের অনুমতি ছাড়াই ভিডিও করতে থাকে এবং আচমকা রাজদিনের কাঁধে হাত দিয়ে তাকে নিজের দিকে টানার চেষ্টা করে। প্রথমবার রাজদিনের শক্ত হাতে তার হাতটি সরিয়ে দিয়ে দূরে সরে যেতে চায়, কিন্তু জুনায়েদ আবারও লম্পটের মতো এগিয়ে এসে রাজদিনাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। এবার আর নিজের রাগ ধরে রাখতে পারে না। মাটির নিচের গুহায় আত্মরক্ষা বা কারাতে শেখা রাজদিনা সে সজোরে জুনায়েদকে এক ধাক্কা দিয়ে ছিটকে ফেলে দেয়। জুনায়েদ মেঝেতে পড়ে গিয়ে অপমানে হিংস্র হয়ে রাজদিনের পা টেনে ধরে তাকে নিচে ফেলার চেষ্টা করতেই রাজদিনা নিজের পা ছাড়ানোর জন্য জুনায়েদের মুখে ও বুকে এলোপাথারি লাথি আর কিলঘুষি মারতে শুরু করে। একজন নামকরা ইউটিউবারকে এক তরুণী এভাবে পেটাচ্ছে দেখে পার্টির সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা নিজেদের ক্যামেরা অন করে এই লাইভ মারামারির দৃশ্য রেকর্ড করতে শুরু করে। গোলমাল শুনে হীরা ভিড় ঠেলে ছুটে এসে রাজদিনাকে টেনে ধরে থামায়। জুনায়েদ মেঝে থেকে মুখ মুছে উঠে রাজদিনার দিকে আঙুল উঁচিয়ে চরম হুমকি দিয়ে বলে, আমি তোকে আর তোর ক্যারিয়ারকে এই শহরে পিষে ফেলবো, জাস্ট দেখে নিস। হীরা তড়িঘড়ি করে রাজদিনাকে টেনে গাড়িতে তুলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো এরপর কি ঘটতে চলেছে এই ড্রামার গল্পে? একদিকে কারণ খান প্রচন্ড হিংস্র হয়ে উঠেছে রাজদিনাকে মেরে ফেলার জন্য। অপরদিকে ওয়াজেদ খান তাকে কথা দিয়েছে সে যেভাবেই হোক রাজদিনাকে সারা শহর তন্ন তন্ন করে খোঁজে হলেও তার হাতে তুলে দেবে। আর এদিকে জুনায়েদ খান চ্যালেঞ্জ নিয়েছে সে রাজদিনাকে পিষে ফেলবে। তো এরপর রাজদিনার সাথে কি ঘটতে চলেছে সেটা জানা যাবে আগামী এপিসোডে। যদি আপনারা আগামী এপিসোডটা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি দ্রুতই সেই এপিসোডটি আপলোড করে দেব। আর পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে সেটা আমি একটু হিন্টস দিয়ে রাখছি। রাজদিনের সবচেয়ে কাছের বন্ধু হীরার সাথে তার একটা ক্লেশ হতে চলেছে, মানে রাজদিনের বাঁচার সব পথ বন্ধ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত তার সাথে কি হবে সেটাই আমরা আগামী এপিসোডে দেখব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।